তা না হলে আপনি পারবেন না। নরমালি সবাই পরীক্ষা দিচ্ছে আপনি ব্যাংকের জন্য, আপনিও কি ফার্মাতে চাকরিও করতেছেন আবার এসে ব্যাংকে পরীক্ষা দিবেন? আপনি পারবেন না ভাই তাদের সাথে, কখনোই পারবেন না। মানে ওরা 8 ঘন্টা পড়বে আর আপনি 2 ঘন্টা পরে ওদেরকে পাল্লা দিবেন, পারবেন না ভাই। চাকরি বাজারটা ওরকম না। এবং ইউনিভার্সিটির টোটালি কনসেপ্ট ক্লিয়ার মানুষ যদি দুই একজন জানি, আমি আশা বলবো একজন। অর্থাৎ টোটাল আমি 6 বার এই একটা প্রতিষ্ঠানের একটা বোর্ডেই ধরতে গেলে, হ্যাঁ মানে একই বোর্ডে আমি 6 বার কি দিচ্ছি, পরীক্ষা দিতে গেছে। লাস্টে আমার ফেস নিজেই একটা কি হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে মানে আমার গেছে। ফেসটা একটা কি হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে। যে আমি নিজেই নিজের সুপারিশ হয়ে গেছে আর কি। আর কতবার পরীক্ষা দিব ভাই? ঠিক আছে। আচ্ছা আশরাফুল ভাই, আপনি চাকরির পাশাপাশি কয় ঘন্টা করে সময় দিছেন, মানে দিতে পারছেন? কারণ অনেকেই এখন চাকরি করতেছে, অনেকেই এটা ইন্সপায়ার হবে যে কিভাবে সম্ভব। এই মাঝখানে একটা ক্রাফট ইনস্ট্রাক্টর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের, ঠিক আছে না, এরকম একটা পরীক্ষা ছিল। ওরে ভাই আমার দেখা মতে এমন কেউ নাই যে তার কার চাকরি হয় না ওইখানে। মানে আমিও পরীক্ষা দিছি, মানে কেমন কেউ নাই যার চাকরি হয় না, শুধু আমার হয় নাই ভাই। ঠিক ঠিক আছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এমন কেউ নাই চাকরি হয় নাই কিন্তু কি আমার চাকরি হয় নাই, তাহলে ওখানে আমার কি ছিল না, রিজিক ছিল না। আসলেই গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের মধ্যে বেসিক ডিফারেন্সটা বা আসলে কোনটার দিকে তাদের যাওয়া উচিত, পার্সু করা উচিত? সমস্যা অন্য জায়গায়, সেটা হচ্ছে কি আপনার মূল্যায়ন। আপনি একটা উপজেলা পর্যায়ের নবম গ্রেডের একজন কর্মকর্তার সাথে কথা বলতে যাই দেখেন তো আপনার তার পিয়ারের কাছে কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে। হুম হুম হুম। রাইট। ঠিক আছে। কারেক্ট। কিন্তু আমরা কিন্তু ওপেন, হুম। ইভেন আমরা আমরা কিন্তু ওখানে যেয়ে কি করতে হয়, দাঁড়ায় থাকতে আমরা আমাদেরকে দাঁড়ায় থাকতে হয়। আশরাফুল, কেমন আছো? অনেকদিন পর দেখা তোমার সাথে। আলহামদুলিল্লাহ আছি ভালো। অনেকদিন পরে আসলে দেখা হয়েছিল তো, লাস্ট 2020-এ। তারপর কি অবস্থা, আছো কিরকম? হ্যাঁ আছি, ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাই ভাই কেমন আছেন? জি, আমিও আসলে খুবই অধীর আগ্রহে বসেছিলাম যে আশরাফুল ভাইকে আমাদের এই পডকাস্টে পাবো। তা আশরাফুল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের গল্পে। তো প্রথমে আপনার থেকে আসলে শুনতে চাইবো, আপনি আহ, আপনি তো রসায়ন পড়েছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। তো আপনার টোটাল জার্নিটা জানতে চাই। আপনি এখনো রসায়নের সাথে আছেন তো, কিভাবে এই জার্নিটা শুরু? আপনি কেমিস্ট্রির সাথেই কিভাবে আসলেন সেটা আপনি আপনার কলেজ জীবন থেকে শুরু করতে পারেন, এবং ভার্সিটিটা কভার করতে পারেন। সাবজেক্ট চয়েসিং যে বিষয়টা, সেটা তো অনেক পরে আসে। হ্যাঁ, হুম। অনার্স যখন ভর্তি হব তখন, তার আগে আমি আমি যদি বলতে চাই, আমার যেখান থেকে পড়াশোনা, স্কুল বলেন কলেজ বলেন, হুম। আমি মানে ছোট করার বা খাটো করার জন্য বলতেছি না, আমাদের স্কুল কলেজ গুলাতে মানে ভার্সিটিতে যে পড়তে হবে এবং সেখানে যে একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে চান্স নিতে হবে, সেটা পর্যন্ত আমরা জানতাম না। স্কুলে তো জানতামই না, ইভেন কলেজে যখন পড়ি তখন ওরকম জানা ছিল না। কলেজ থেকে যখন ফার্স্ট ইয়ার পার করে সেকেন্ড ইয়ারে চলি, তখন কিছু এক্সট্রা কোচিং মানে আছে যেগুলাতে মোটামুটি ভালো মানের কি হয়, পড়াশোনা হয়। তো আমাদের কলেজেরই টিচার ছিল, তো উনি বলল যে কলেজে তো ঠিক মতো ক্লাস হয় না, কোচিং এ চলে আসো তোমরা, যেহেতু কি আমার কলেজেরই আসো, টাকা পয়সা কোনো সমস্যা নাই, জাস্ট আসো। ঠিক আছে, যাই, দেখি কি অবস্থা। তো যাওয়ার পরে ওখানে দেখলাম যে না, ওখানে পড়াশোনা যাওয়ার পরে, ওইখানে যাওয়ার পরে রেজাল্ট করা বা এই ইন্টারমিডিয়েট পাশ করার পরে যে ভার্সিটিতে কি হইতে হবে, ভর্তি হইতে হবে এবং সেখানে একটা কি কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, মানে জাস্ট অনার্সের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থেকে কি আমরা কিন্তু জানতে পারতেছি। অর্থাৎ এখন মানে যারা আছে, বিশেষ করে এখনকার যুগের যারা, ওরা তো 8 9 6 7 থেকে জানে যে কি কোন পরবর্তী তাদের স্টেপটা কেমন হবে। আমরা কিন্তু জানতাম না। আমরা জানতাম কি যে স্কুল পাস করব, তারপরে কলেজে যাব, কলেজের পরে কি হয়তো আবার কলেজ, মানে তখন ভার্সিটিতেও কি জানতাম না, আবার কলেজ মানে কি সরকারি কলেজ বা যে কলেজগুলোতে ডিগ্রি ছিল, বা মানে আবার হুম। কলেজ আর কি। তো সেই জায়গা থেকে উঠে এসে আপনার যখন ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিলাম, রেজাল্ট মোটামুটি হইলো। এসএসসি তে যদি একটু বলে রাখি, আমার জিপি এর কথা শুনলে আপনারা হয়তো বা বলতে পারেন, এখন আমি বলতে অবশ্য কি করি না, কোনো দ্বিধা ফিল করি না, যে আমি জিপিএ এত পরিমাণ খারাপ ছিল যে আমি দুই জিপিএ মিলে ঢাকা ভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, জগন্নাথ ভার্সিটি বলেন, এগুলাতে আমি কি পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা। অর্থাৎ টোটাল 7 হয়তো আমার দুটাই মিলে,
হ্যাঁ। 7 হয়তো, বাট 3.5 লাগে আবার, এরকম কিছু কন্ডিশন দেওয়া ছিল তখন। বাট আমার 3.5 ছিল না একটাতে, ঠিক আছে, মানে স্কুল স্কুল লেভেলটাতে। আচ্ছা। তাহলে আমি কি মানে দুইটাই মিলে 7 ক্রস করছে, বাট আমার 3.5 যেহেতু নাই, আমি কি ভর্তি অ্যাডমিশনটা দিতে পারি নাই। তো ওইখান থেকে আপনার প্রথমবার পরীক্ষা দিতে গেলাম চিটাগাং ইউনিভার্সিটিতে। ওই বছর ওইখানেই মনে হয় প্রথম পরীক্ষা ছিল নাকি সেকেন্ড বা থার্ড পরীক্ষা ছিল, আগে মনে হয় জাহাঙ্গীরনগর বা কোনো একটা পরীক্ষা হয়ে গেছে। যাওয়ার পরে যখন ট্রেন থেকে মানে নামার পরে যে জনসমুদ্রটা বা স্টুডেন্টদের যে সমুদ্রটা দেখলাম, দেখার পরে মানে মাথার ভিতর হাত দেওয়ার মতন অবস্থা। ইরে বাপরে বাপ, এটা কোন জায়গায় চলে আসলাম, এত মানুষ পরীক্ষা দেবে, এখান থেকে কি আমাকে চান্স নিয়ে কি করতে হবে, ভর্তি হইতে হবে, মানে এটা মাথার ভিতর মানে আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। ওভাবেই গেল। ওই বছর মনে হয় 4টা না 5টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারলাম। প্রথমবারের কথা বলতেছি, আমি আসতেছি যেহেতু আপনি বলছেন যে পুরা জার্নিটা বলে আসার জন্য, কোনোটাতেই নাম তো দূরের কথা, হুম। মানে রোল নাম্বারটা কখনো পাশের খাতায় আসে নাই। 5,000 10,000 পর্যন্ত কিন্তু লিস্ট দেয়, ঠিক না, হ্যাঁ। যে 5,000 পর্যন্ত লিস্ট আছে, হুম। কোনো জায়গায় রোল নাম্বারও আসে নাই যে পাশ করছি বা নাম আছে। হতাশ হয়ে প্রথমবার শেষ, মানে চলে গেলাম। যে ওই যে আমাদের যে গতানুগতিক যে ধারা, স্কুলের পরে কি কলেজ, কলেজের পরে আবার কলেজ, আমি কিন্তু আবার কলেজে ভর্তি হয়ে গেলাম। সাবজেক্ট নিলাম আপনার ম্যাথমেটিক্স। আচ্ছা। ফার্স্ট টাইম যখন কোনো জায়গায় চান্স হইলো না, তখন আমি কি করলাম, আমাদের শেরপুর সরকারি কলেজে আপনার ম্যাথমেটিক্সে চান্স নিয়ে নিলাম, ভর্তি হয়ে গেলাম। ওইখানে ওই যে ওরকম 2-3 মাস যাওয়ার পরে ক্লাস তো ওরকম নাই, কারণ মফস্বলের যে কলেজগুলা ওখানে অনার্স মাস্টার্স ওরকম, এখন হয়তো বা খুব ভালো করছে, বাট তখনকার 2-1 জন টিচার ছাড়া দেখা যেত না যে সব মানে ক্লাস টোস হতো। তো ওনাদের কাছে প্রাইভেট পড়া লাগতো, ওনাদের কাছে প্রাইভেট পড়লে কি আবার ওই অনার্সেরও কি একই রকম, প্রাইভেটে শুরু করে দিছি। ঠিক আছে, প্রাইভেট পড়া, ম্যাথমেটিক্স যেহেতু পড়ি, আমাদের ওখানে স্যার ছিল, ওনার কাছে প্রাইভেট পড়লাম। প্রাইভেট পড়ার পরে পরবর্তী বছরের যখন আবার পরীক্ষা, মানে ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা চলে আসে, জাস্ট এপ্রিল মেতেই তো মনে হয় পরীক্ষা হয়, ঠিক আমি টাইমটা জানি না, পরের বছরের। তো তার ঠিক আগে আগে আপনার পরীক্ষা রানিং, বা তার ঠিক আগে আগে আমি যে ফার্স্ট টাইম যখন এই ইউনিভার্সিটিতে কোচিং মানে ভর্তি হওয়ার জন্য যে কোচিং গুলা চলে আর কি, আমি নাম মেনশন করতেছি না, ওইগুলো একটা কোচিং আমাদের শেরপুর, আমার জেলা শহর যেহেতু শেরপুর, শেরপুর শাখাতে। আমি ঢাকাতেও আসি নাই। ফার্মগেট তো একটা কি মানে এই ইউনিভার্সিটি ভর্তির অ্যাডমিশনের জন্য একটা বিশাল বড় এরিয়া, আমাদের গ্রাম থেকে অনেকেই কি আসতো তখন। আমি মানে আমি শেরপুরেই ওখানের একটা কোচিং এ ভর্তি হই, এবং সেইখানে আমি যখন ফার্স্ট টাইম, তখন ওখানে সেকেন্ড টাইম একজন বড় ভাইয়ের, মানে সে ফার্স্ট টাইম কি ওরকম পরীক্ষা দিয়ে আসছে আমার মতো আগে, ওনার তখন সেকেন্ড টাইম। তো উনি তখন খুব সিরিয়াস পড়ে, আমি কিন্তু ওরকম পড়ি না। আমার কাছে মনে হয় যে আরে না, মানে ইন্টারমিডিয়েট পড়ছি তো তো আবার পড়া লাগবে কি। তো তখন ওই ওনার সাথে মিলে কি একটা মানে প্রতিযোগিতা হইতো, যে উনি একবার পরীক্ষা দিয়ে আসছে আর আমরা দেই নেই, মানে আমি এটা সেকেন্ড টাইমের কথা বলতেছি। তো উনি তখন আমাকে ফোন দিয়ে বললো কি যে পরের বার তো পরীক্ষা দিতে আসে, তুমি কি ট্রাই করো না নাকি। আমার বললাম না, কারণ একে হচ্ছে যে আমি পরীক্ষায় দিতে পারি 3-4টে ইউনিভার্সিটি, তারপরেও আবার কি জিপিএ যেহেতু কোনো মতন কাভার করে 7, সুতরাং ওই লিস্টে আসলেও 3,000 4,000-এর মধ্যে মনে হয় আসবে, আমার দিয়ে কি হবে না। মানে সহজ কথা হচ্ছে আমি আর পরীক্ষা দিব না, আমি এখানে ম্যাথমেটিক্সে ভর্তি হয়ে গেছি। হ্যাঁ, এখানে জাতীয় ভার্সিটির অধীনে এখানে অনার্স করব। সাথে হচ্ছে আপনার ওই এলাকাতে কিছু স্কুল থাকে না, প্রাইভেট স্কুলগুলা, যেখানে যেখানে কি করা যায় আপনার টিচিং করা যায় আর কি, ঠিক আছে, 1,200-1,500 টাকা দিয়ে কি মোটামুটি সারাদিনের একটা খাবার, 3-4টা ক্লাস নেই, 1,200-1,300 টাকা দেয়। বাড়ি বাড়ি থেকে 1,200-1,300 টাকা অনেক টাকা ধরতে গেলে তখন। তো উনি তখন আমাকে বললো যে তোমার মতো অনেকেরই কিন্তু কি, তুমি যেরকম ভাবতেছো যে এই 7-এ বা 4-5টা ভার্সিটিতে পড়তে পারো না, এখন তোমার যদি মনে করো যে ঢাকা ভার্সিটিতে তুমি 5টা পরীক্ষা দিতে পারো নাই, অন্য যে ভার্সিটি গুলো তুমি পরীক্ষা দিছো সেগুলোতে কি চান্স আসলে পিছনের দিকের সাবজেক্ট গুলা, যেগুলো আমরা আসলে সাবজেক্ট কখনো এভাবে পিছনে বা সামনে বলা ঠিক না, কিন্তু তারপরেও দেখা যায় কি যে সিরিয়ালের লিস্টের দিকে কিছু উপরের দিকে সাবজেক্ট থাকে বা পিছন এরকম থাকে, বলছে কি তোমার যে কোনো একটা সাবজেক্ট আসলে তুমি কি পড়বা না। তা আমি বললাম যে না, আমি যেরকম আবহাওয়া বা এনভায়রনমেন্ট মানে ভার্সিটি যেটা আর কি দেখে আসছি, সেখানে যদি আমাকে শুধু বলে যে তোমার কোনো সাবজেক্ট নাই, খালি কি করবা, হ্যাঁ, কোনো জায়গায় একটা অ্যাডমিশন হবে এবং তুমি এই ভার্সিটির ছাত্র, তাহলে আমার চলবে। তো তখন সে বলে তাহলে তুমি সেকেন্ড টাইম কেন ট্রাই করতেছো না। তো উনি যে সময়ে ফোনটা দিছে, আমি তখন ওই যে যে বললাম যে স্কুলে কিন্তু ক্লাস নিতেছে, ক্লাসের মাঝখানেই সময় নেই, আমি বললাম যে ভাই আমি আপনাকে রাতে ফোন দেবো বলে আমি ফোনটা কেটে দিয়ে
ক্লাস শেষ করে ওই দিন রাতে যাওয়ার পরে আমি সারাদিন ভাবতেছি যে ভাই এরকম বললো তো একটা ফোন দিয়ে দেখি যে কি বললে উনি উনি তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পড়ে আর কি, ঠিক আছে। মানে ওনার তখন ওই টাইম, মানে আমার যখন ফার্স্ট টাইম চান্স হলে ওনার তখন চান্স হয়ে গেছে। তো পরে আমি ওনাকে ফোন দিলাম, বললাম যে ভাই এরকম কি হবে নাকি আমার? বলছে হ্যাঁ তোমার হবে না কেন, তোমাকে কি করতে হবে, হয়তো বা পরীক্ষাতে একটু বেশি পাইতে হবে, যারা জিপিএ দিয়ে একটু আগানো আছে ওরা হয়তো বা কি পরীক্ষাতে একটু খারাপ করলে তোমার পরীক্ষাতে 4-5 মার্ক ওদের চাইতে বেশি তুলতে হবে, যেন কি তোমার এই গ্যাপটা কাভার করে ওইখানে যাই, এবং তুমি চেষ্টা করলে পারবা না কেন, সবাই তো পারে চেষ্টা করলে। তাই আমি বললাম যে ভাই চেষ্টা তো প্রথমবার করলাম কোনো জায়গায় নামই আসলো না, এখন আর কি চেষ্টা করবো, বলছে পরে দেখো না একবার। তো ওনার ওই কথাটা আমার একটা এনার্জি দিছিল যে একবার ট্রাই করে দেখি না কেন, হয়তো বা এটাই তো শেষ, এরপরে তো থার্ড টাইম আর কেউ সুযোগ দিবে না আমাকে যে পরীক্ষা দাও। তা আমার কথাটা মনে লাগলো, লাগার পরে ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে একবার আরেকবার ট্রাই করে দেখি। হ্যাঁ, ওই টাইমে আমাদের সাথে যে 7-8 জন আমরা একটা গ্রুপ ছিলাম আর কি, মোটামুটি সবাই কি করলো মানে আর পরীক্ষা দিবে না, আমরা 2 জন শুধুমাত্র কি করলাম, ট্রাই করলাম যে না আরেকবার কি আমরা ট্রাই করব। এবং দুজনেরই একই স্কুল থেকে পড়াশোনা, ও আমাদের ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করে বের হয়েছে, আমি কেমিস্ট্রি থেকে পড়াশোনা করে বের হয়েছি, আমরা 2 জন সেকেন্ড টাইম ট্রাই করলাম, এবং কি সেকেন্ড টাইম আমাদের কি হইলো, এই চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স হইলো। এবং সাবজেক্টের ক্ষেত্রে কেমিস্ট্রির প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছিল ইন্টারমিডিয়েট, ওই যে যে টিচারটা কোচিং এ নিয়ে গেছিল আমাদের, হ্যাঁ, তো ওনার ওই কোচিং এ উনি মানে ওনার ওই কোচিং এ যে কেমিস্ট্রি পড়ানোর থেকে ওখানে একটা আলাদা ধরনের কি ছিল, যে না কেমিস্ট্রি এত মজা করে পড়ানো যায় বা পড়া যায়, হ্যাঁ, সেটা ওনার ওইখান থেকে আমার একটা আকর্ষণ জাগছিল যে না যদি কোনো সাবজেক্ট চয়েস নিতে হয় তাহলে কেমিস্ট্রি পাইলে আগে চয়েস দেবো আর কি। আমি কেমিস্ট্রিতে এখানে চান্স হইলো, চয়েস দিলাম। তার পরবর্তীতে আমার শাহজালাল ইউনিভার্সিটি, যেটা সিলেটে, আমার বোন থাকতো ওইখানে, আমার বোনের হাজবেন্ডরা ওই ভার্সিটির কাছেই থাকতো, ওখান থেকে পড়লে হয়তো বা কি আমি কিছু অনেক সাপোর্ট পাইতাম, বাসা থেকেই ভার্সিটি করতে পারতাম, কিন্তু ওইখানে সাবজেক্ট আসছিল পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স। কিন্তু আমার যেহেতু এখানে দুর্বলতা একটা তৈরি হয়ে আসছে ইন্টারমিডিয়েট থেকে, যে না আমি কি করব, কেমিস্ট্রিতে পড়বো, এজন্য আর এখান থেকে কি মুভ করা হলো না। ওরা কিন্তু অনেক বলছে যে এখানে চলে আয়, আমার বাসায় থেকে পড়তে পারবি, খরচপাতি নাই, স্বাভাবিকভাবে ওখানে যাইলে কি হইতো ওইরকম হইতো। বললাম যে না আমি যেহেতু পাইছি এখানে, আমি এখানেই পড়বো। কেমিস্ট্রিতে চলে আসা হয়ে গেল। আপনি যেরকম প্রথমে বলছিলেন যে কাভার করেন, কেমিস্ট্রিতে কেমনে আসলে এখানে কেমিস্ট্রি চলে আসা হলো। আর ইউনিভার্সিটি বাই চান্স পাইছি তাই হয়েছে, এখানে চয়েস নিতে পারিনি। ঠিক আছে, ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, হ্যাঁ, অন্যগুলাতে পরীক্ষা দিতে পারিনি, তাই এখানেই পড়ছি, ঠিক আছে। এবং ভালো হয়েছে, খুবই ভালো, খুবই প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি যেটাকে বলা হয়। একটু ইউনিভার্সিটি সম্পর্কে যেহেতু আসছি, পিছনের আমি মুখে কথা বলতেছি কিন্তু স্মৃতিগুলা পিছনে কি করতেছে অলরেডি জমা হওয়া শুরু হয়ে গেছে। এতদিন পরে আপনাদের সাথে দেখা, ক্যাম্পাসের কথা মনে করতেছি, ভর্তি কেন কিভাবে হইলাম, এই জন্য মানে পিছন থেকে কি স্মৃতিগুলো এসে জমা হয়ে গেছে। এজন্য আর কি একটু বলে নিলাম যে হয়তো আমার জন্য সেটাই পারফেক্ট ছিল, যার কারণে কি আমি ওখানে ভর্তি হইতে পারছি এবং কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছি। এই হচ্ছে ভার্সিটিতে আসা, কেমিস্ট্রিতে আসা। আশরাফুল নাইস গল্প। আশরাফুল হচ্ছে হুম। মানে বাই কি বলবো, মানে বাই চান্স কেমিস্ট্রি পড়ে নাই, সে হচ্ছে খুব কনসাসলি না, ডিসিশন নিয়ে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট চয়েসটার ক্ষেত্রে আমার এবং মানে ইন্টারমিডিয়েট থেকে একটা দুর্বলতা তৈরি হয়েছিল, এবং মনে হয়েছিল যে না কেমিস্ট্রি পেলে আমি কেমিস্ট্রি পড়বো, না পারলে আলাদা বিষয় ছিল। না, আরেকটা ব্যাপারও আমার খুব ইয়ে লাগতেছে, মাথায় লাগতেছে, যারা কিনা মানে 3.5ও ছিল না, মানে হচ্ছে কিন্তু ভাই আপনি এ মাইনাসও হয়তো মিস করে ফেলছিলেন, এ মাইনাস মিস তাই না? করছি আমি ভাই, এখন মিস করছি। কোনো একটা ছেলে যখন এসএসসিতে এ মাইনাসও মিস করে, সে আফটার 20 ইয়ার্স তিনি বিসিএসআইআর এর একজন সায়েন্টিস্ট। এটা কিন্তু আসলেই মানে কারোর জন্যই খুবই বেশি ইন্সপায়ারিং হবে আমি আশা করি। এবং এই যে সেকেন্ড টাইমে আপনি, আমি জাস্ট আমরা এটা এই পোর্শনটা হয়তো সবার সাথে করি নাই, সেকেন্ড টাইমে আপনাকে কোন জিনিসটা বুস্ট করছে, সেই লক করে ভাই ব্রাদারদের সাথে প্রতিযোগিতা করে পড়ার কারণে আপনি নতুন আশরাফুলকে আবিষ্কার করছেন, নাকি আপনার মধ্যে সেটা আগেই পাইছিলেন, মানে ব্যাপারটা কোথায় ঘুরছিল? না, ব্যাপারটা হচ্ছে আসলে ওই মানে আমি এই বোস্টিং যে এনার্জিটা, সেটা নিজে নিজে তৈরি করতে হয়েছে। যে আমি ওই যে মানে ওই বড় ভাইয়ের কথাটা মাথার ভিতর লাগার পরে আমার কাছে মনে হয়েছে কি আমি তো এই এর আগ পর্যন্ত এসএসসি বলেন বা ইন্টারমিডিয়েটে পড়ে আসলাম, আমার সর্বোচ্চটা আমি কি করি নাই, দেই নেই। মানে আমার কাছে মনে হচ্ছে আমি তো দেই নেই।
দিলে হয়তো বা কি পারবো। তো উনার ওই কথাটাকে এনার্জি ধরে আমি পরে বললাম যে সেকেন্ড টাইম যে আমি যেহেতু দিব, তাহলে আমার এনার্জি পুরোটা দিব, এবং দেওয়ার পর দেখলাম যে আসলেই কি অনেক এনার্জি আছে। প্রত্যেক মানুষের ভিতরেই যে এনার্জির একটা কি থাকে, আধার থাকে, সেটা কেউ বের করতে পারে, কেউ বের করতে পারে না। আমি আমার জীবনে ওইখানেই বের করছিলাম, পরবর্তীতে ওগুলো আচ্ছা দিয়ে চলছে, আর বের আচ্ছা, করতে হয় নাই। আমার আমার এখানে একটু জানবার আগ্রহ আছে যে যেই আশরাফুলকে আমরা ভার্সিটিতে দেখেছি, কিংবা মিলে না। কিংবা এখন সে যে জবে আছে, তো এই আশরাফুল এসএসসি তে এবং ইন্টারমিডিয়েটে হ্যাঁ, জিপিএ এমন করলো কেন? জিপিএ কম পাওয়ার কারণ কি? মানে সে কেন পড়াশোনা ভাই, করেনি কেন? না আমি কিন্তু আসলে আমি মনে মনে জানি আশরাফুল ভাই ডাবল গোল্ডেন। হ্যাঁ, তার ইউনিভার্সিটি তো সেটাই আচ্ছা। রিফ্লেক্ট করে, তাই না? এবং ইউনিভার্সিটির টোটালি কনসেপ্ট ক্লিয়ার মানুষ যদি দুই একজন জানি, আমি আশরাফুল ভাই তার একজন, মধ্যে মানে একজন, ভাই। টোটালি 100% কনসেপ্ট ক্লিয়ার, হুম অসাধারণ একজন মানুষ। হ্যাঁ আচ্ছা, ভাই, বলেন আপনি। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে আমি পড়াশোনা কিন্তু দেখেন, ভার্সিটিতে রেজাল্ট বলেন আর কনসেপ্ট বলেন, আমি ভার্সিটিতে খুব বেশি পড়তে পারছি ব্যাপারটা এরকম না। কারণ আপনাদের সাথে আমার সার্কেলটা ছিল না, মানে হুম, আমি হুম। সার্কেল বলতে কোনটা বোঝাইছি, ক্যাম্পাসের যে সার্কেলটা, হ্যাঁ হ্যাঁ, চলা চলাফেরা, সোয়েবদের হ্যাঁ। সাথেও ছিল না। আপনারা তো শহর থেকে আসতেন, আপনাদের সাথেও ছিল না। হুম আমার হুম সার্কেলটা ছিল হচ্ছে বিবিএ এবং আর্টস ফ্যাকাল্টি, মানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ছেলেপেলেদের হুম সাথে হুম হুম যতটুকু সময়, যেহেতু কেমিস্ট্রি পড়ছি, বিজ্ঞানের সাবজেক্ট প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ছাড়া বাকি হুম যে গ্যাপটুকু থাকে রাতের মধ্যে, অর্থাৎ রাত বলতে রাতের ট্রেন আসার পর্যন্ত 9:30 বা 10টা পর্যন্ত, এই গ্যাপটুকু কিন্তু ফিল আপ হয়েছে আমি টিউশনি করানোর কারণে, যার কারণে ক্যাম্পাসে আমার হয় নাই। বাট এই 10টার পরের সার্কেলটা আবার এই মানে সোয়াইব বা এদের সাথে না, আমার সার্কেলটা ছিল কাদের সাথে, ওই বিবিএ ফ্যাকাল্টি এবং কি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ছেলেদের সাথে। যার হুম কারণে হুম হুম। ওরা বেশি বলতে পারবে, মানে আপনারা বা যারা এখানে ছিল এরা মনে হয় ভাবতো যে আমি সন্ধ্যার পরে হয়তো বা কি পড়াশোনার মধ্যে চলে যেতাম, যার কারণে কি হইতো রেজাল্ট মোটামুটি কি ধরে রাখতে পারতাম, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম না। আমি রাত 10টার পরে টিউশনি করে আসার পরে খাওয়া দাওয়া করার পরে শরীরে একটা এনার্জি পাইতাম, আবার বের হয়ে যেতাম ক্যাম্পাসে। এবার ক্যাম্পাসটা কি অন্যদের সাথে গান বাজনা বলে না হয়, আপনি হয়তো বা সোহেব ভাই একটু জানতো আর কি, ইয়ার কি তায়েব ভাই শেষের দিকে এসে হয়তো বা একটু জানতে হ্যাঁ পারছে হ্যাঁ যে না, তো গান বাজনা হ্যাঁ সব ভাই ভাই করে। আমি হ্যাঁ কিন্তু শুরু হ্যাঁ। থেকেই করতাম, কিন্তু কি আচ্ছা। সার্কেলটা ছিল আলাদা সার্কেল, যার কারণে কি হইতো না, আপনাদের সাথে মার্জ হইতো না। তো হুম পড়াশোনাটা ক্যাম্পাসে ওই যে বললাম যে আমি আর কখনোই কোনো জায়গায় ফুল এনার্জি দেই নাই, দিছিলাম শুধুমাত্র ওই অ্যাডমিশন টেস্টের জন্যই। হ্যাঁ, হুম এবং সেখানে কেমিস্ট্রি বা ফিজিক্স বা ওখানে পড়াশোনার যে সাবজেক্ট গুলা বলেন, ওখানে কেমিস্ট্রিকে এত ভয় পড়া হয়েছিল। আপনারা তো খুব ভালো করে জানার কথা যে ইন্টারমিডিয়েটের যদি কেউ 2 ইয়ারের সাবজেক্ট ভালো করে পড়ে, অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু কি হয়ে যায়, কাভার হয়ে যায়। হুম না, আমার জাস্ট আমার ওগুলাকে একটু আমার প্রশ্ন ছিল এসএসসি বা ইন্টারমিডিয়েট কি মানে কনফিডেন্সের ঘাটতি ছিল, বা না, পড়াশোনাটার এত এভাবে করতে হয় হ্যাঁ, এই বিষয়টা আসলে মানে? এসএসসি রেজাল্ট খারাপ পিছনে হচ্ছে আমার ফ্যামিলিগত কারণে। সেটা হচ্ছে আমার আহ, আমার তো সাথে আমি এসএসসি পরীক্ষা দিছি। তো 2006-এই, অর্থাৎ আমি যখন মাত্র 9-এ উঠি আর কি, 6-এর শুরুর দিকে, তো আমার আব্বা হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক করে। তো স্ট্রোক করার পর আপনার এক পাশ কি হয়ে যায়, ডান পাশটা প্যারালাইজড হয়ে যায়। তো আমি তখন কত বয়স, আর অল্প বয়স, আর ফ্যামিলিতে আমার আব্বা একা, মানে বাবা একা, তো আমি আবার ছেলে হিসেবে আমি একা, বড় 2 বোন আর ছোট 1 বোন। যার কারণে যখন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার আব্বা কৃষি কাজ করতো, সে যখন হঠাৎ করে স্ট্রোক করে অবশ হয়ে গেছে, সবার কনসেন্ট্রেশনটা কার দিকে, তার দিকে চলে গেছে। আর এদিকে আমার স্কুল তো ওই লেভেলের যে স্কুল, আমি স্কুলকে ওভাবে বলতেছি না, মানে ঠিক খাটো করার জন্য বলতেছি না, কিন্তু স্কুলের টিচাররা কখনোই ভাবতো না যে একটা ছেলে বের হবে A+ নিয়ে এবং সে ভালো একটা কলেজে পড়বে, তারপর ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে। তারা চিন্তা করতো যে এবছর 60 জন পরীক্ষা দিলো, কয়জন পাশ করলো। পাস করছে, হ্যাঁ। ইভেন আমি বলি আমার ওই সময়ে আমাদের পাশ করার মানে প্রথম চান্সে পাস, ঠিক আছে, এসএসসি তে প্রথম চান্সে পাস আমাদের সায়েন্স থেকে 1 2 3 যাদের রোল নম্বর ছিল, 1 2 3 আমরা 3জনই কি করছিলাম, মাত্র পাস করছিলাম। এর মধ্যে 2 হচ্ছে ওই যে আমার যে বন্ধু কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করছে চিটাং ইউনিভার্সিটি থেকে, আর 3 হচ্ছে এই আমি আশরাফুল, আর এক হচ্ছে সে ফিজিক্সে পড়াশোনা করছে অন্য একটা ইউনিভার্সিটিতে। এই 1 2 3 হচ্ছে আমাদের ফার্স্ট চান্সে পাস। সুতরাং স্কুলেও ওরকম কি আমি ব্যাকআপ পাই নাই। আবার ফ্যামিলি থেকে, হ্যাঁ ফ্যামিলি থেকে প্রাইভেট পড়তে যাইতে দিছে, কিন্তু যেহেতু বাবা অসুস্থ, সবার কনসেন্ট্রেশনটা বাবার দিকে ছিল। আমি প্রাইভেটে গেছি আসছি, স্কুলে গেছি আসছি, বাট পড়াশোনাটা আর ওভাবে হয়ে ওঠে নাই, যার কারণে এসএসসি রেজাল্টটা ওভাবে খারাপ।
ইন্টারমিডিয়েটে চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণে দিয়ে ট্রাই করার জন্য, কিন্তু ওই যে ওখানে হচ্ছে আপনার ওই সেকেন্ড ইয়ারে উঠে আপনার কি করছি, ওই কোচিংটাতে বা ওই প্রাইভেটের যে ব্যাচগুলা থাকে সেখানে যাওয়ার শুরু করছি। সবগুলাতেই দেখা গেছে কি যে দ্বিতীয় ওখানে তো রেজাল্ট হয় দুই পত্র মিলিয়ে ভাই, ফিজিক্সের প্রথম কেমন করছে, সেকেন্ড কেমন করছে। দেখা গেছে কি সব দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ইয়ারের সব সাবজেক্ট গুলাই মোটামুটি ভালো করছে, বাট যখন ফার্স্ট ইয়ারের সাথে এভারেজ করছে সবগুলোতেই এ প্লাস আর হয়ে ওঠে নাই কোনোটাই মিলে, ঠিক আছে। যার কারণে ইন্টারমিডিয়েটেও কি আপনার 4 পয়েন্ট উপরে কিছু পাইছে, বাট এসএসসি তো গেছে আগেই। এই জন্য আর কি কি টোটাল 7 হয়েছে। রেজাল্টটা ওখানে খারাপ আর কি। এসএসসির রেজাল্টের পিছনে আমি না শ্রম দেই নাই, এবং ফ্যামিলিরও কি আছে, যেহেতু ফ্যামিলি ক্রাইসিস, এটা তো একটা বড় ক্রাইসিস। না, ভ্যালিড রিজন আছে আসলে। আমরা বলতে চাচ্ছি যারা অনেকে এই গল্পের সাথে রিলেট করবে, তো যে তার জীবনে কি কি ঘটছে, তা আপনার সাথে অনেকেরই মিলে যাবে। বা আপনি খুব ওপেন মাইন্ডে এগুলো বললেন। না সেটাই আর কি, হুম জীবনে কিছু প্রবলেম, ফ্যামিলিগত কিছু প্রবলেম ভাই সবার আসবে। হুম হুম হুম। হ্যাঁ, সেটা আসবে, এটা তো আসবে। কেউ মানা করতে পারবে না। আমার হুম আব্বা কৃষিকাজ মানুষ, এরকম না যে ডায়াবেটিক্স অমুক টমুক তেন আছে, হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, উনি কি প্যারালাইজড হয়ে গেছে, কৃষিকাজ বন্ধ, আমাদের কোনো কাজ নাই আর, জমি জমা যা ছিল বর্গা দিয়ে কোনো মতন পড়েছে। ইভেন ওইখান থেকে যে আমি আসলেই অনার্স ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে বের হয়ে একটা জবে ঢুকবো, এটাই একটা কি শুকরিয়া আল্লাহর কাছে, ঠিক আছে। আসলেই আলহামদুলিল্লাহ। নাইস। শোয়েব ভাই, কোয়েশ্চেন। আচ্ছা আশরাফুল, তো আমরা তো হ্যাঁ, ক্যাম্পাসের আগের গল্পটা কিছুটা শুনলাম। এখন ক্যাম্পাস লাইফের কিছু গল্প শুনতে চাই, যে বিশেষ করে আমাদের হুম, কেমিস্ট্রি টিচার বা কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস, অনেক কিছু আছে এখানে। বা একাডেমিক জার্নিটা যদি আমরা সংক্ষেপে একটা সামারাইজ করি আর কি। আচ্ছা। একাডেমিক জার্নি বলতে ফার্স্ট ইয়ারে প্রথম যখন আসলাম, তখন একে হচ্ছে গ্রামের একদম স্কুল থেকে উঠে আসছি। আসার পরে যখন দেখলাম যে বই টই সব ইংরেজিতে, হ্যাঁ, মাথার ভিতর একটা বাজ ভেঙে পড়লো, ওরে বাপরে বাপ, ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, ইংরেজিতে পড়তে হবে, এবং ইংরেজিতে নাকি লিখতেও হবে। এটা একটা আসলে আমাদের জন্য কি মাথার উপর একটা বাজ ভেঙে পড়ার মতন। রাইট। শুরুতে এসেই এটা একটা কি বড় ধাক্কা। হুম। ধাক্কার মধ্যে কি তারপরে ওইখানে ভার্সিটিতে কিছু বড় ভাই যারা, বিশেষ করে এলাকার যারা বড় ভাই থাকেন অনেক সময়, তো এক বড় ভাইয়ের কাছে, উনি তখন পরিসংখ্যানে থার্ড ইয়ারে মনে হয় পড়ে, ওনার সাথে কথা, ভাই আপনার ইংরেজিতে কেমন লেখেন, ঠিক আছে। তো উনি কিছু বুদ্ধি দিল আর কি, যে ঠিক আছে, ইংরেজি কোনো বিষয় না, তোমরা ক্লাসে যা স্যারেরা পড়াবে সেগুলাই কি করবা, এই প্রথম প্রথম এসে কি নোট করার চেষ্টা করবে ইংরেজিতে, কিছু বই দেখবা, বই বলতে তো সবই হচ্ছে আপনার কি, এই যে বাজারে যেগুলো পাওয়া যায় আর কি। হ্যাঁ, ভালো হুম ভালো বই হুম। তো আর একটা কি, ওই কি বলে রিচার্ড মরিসন টরিসন, ওদের বই তো আর আমরা পড়ি নাই, আমরা তো বই পড়ছি কিন বলে, এগুলো তো আপনার খুব ভালোই জানেন, ঠিক আছে। হ্যাঁ। তো বল ওই, এন্ড তুলি। হ্যাঁ, বলেন হুম টুলি, তারপরে থান্ডে কি জানি থাউজেন্ড রিয়াকশন যে একটা বই ছিল না কি জানি, ছোট একটা বই, 2000 সলিউশন না কি জানি নাম ছিল। হ্যাঁ। জটিল এই বই। বই এনে এগুলা, হ্যাঁ হ্যাঁ, এগুলা বই নিয়ে আসে পরে প্রথম। তো ফার্স্ট ইয়ারটা যেহেতু ইংরেজির ভয় ছিল, একটু বেশি পড়ছি অন্যান্য ইয়ারের তুলনায়, যে যদি বাই চান্সে ফেল করে যায় ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ, হুম এমন কি এজন্য হচ্ছে কি ওই স্যারেরা যখন বলতো ফার্স্ট ইয়ারে, আমি বলে রাখি এখানে যে কেন আসলে ফার্স্ট ইয়ার কিন্তু আমি কোনো টিউশনই করাই নাই, কারণ ওই যে ভয় যে একটা মনের মধ্যে ঢুকছে যে ইংরেজিতে পড়তে হবে, ইংরেজিতে করতে হবে সবকিছুই, যার কারণে ফার্স্ট ইয়ারে আমি কোনো টিউশনই করে নাই। বাসা থেকে যখনই ভার্সিটিতে ভর্তি হয় তখনই বলছিলাম যে আমার একটা ইয়ার কোনো মতন কি করতে হবে, চালাইতে হবে, যেভাবেই হোক। যদিও বাবা অসুস্থ বা রোজগারের কেউ নাই, ওই আমার বোনের যে হাজবেন্ড যারা সিলেট থাকে, তারা প্রথম থেকে বলতো যে বললাম এখানে চলে আয়, তাহলে তো আর কি হইতো না, অন্তত পক্ষে খাবার দাবার থাকা থাকা এগুলো তো কোনো সমস্যা হইতো হুম না। তারপরেও কিছু মানে বলছে যে না, আমি সাবজেক্টের কারণে, পরে তারা কিছু কি সাপোর্ট দিছে। ফার্স্ট ইয়ারটা পুরাটা এইভাবেই, মানে আমার কোনো টিউশনিও ছিল না, কিছু ছিল না, সুতরাং পর্যাপ্ত সময় দিয়ে ক্যাম্পাস যেরকম উপভোগ করছে, সাথে কিছু পড়াশোনাও করতে পারছে। এবং পরীক্ষার পরে দেখা গেল না রে, রেজাল্টটা কি একটু একটু কি ভালোই হইলো, ঠিক আছে। এই যে ভালো হইলো না তো একটা কাল হইলো আরো, বুঝছেন, এখন সেটাকে আবার কি করতে হবে, ধরে এই রাখতে হবে। প্রত্যেক ইয়ারে ধরে রাখতে কন্টিনিউ হবে। ধরে রাখতে হবে, এটা কিন্তু ফার্স্ট একটা ইয়ারে কি। ফার্স্ট উম, ইয়ারে কেমন ছিল আশরাফুলের? আমার মনে হয় কত ছিল, ফার্স্ট ইয়ারে ছিল হচ্ছে 3.37 মনে হয়েছিল, ওয়াও মাশাআল্লাহ। ওয়াও। 3 পয়েন্ট। আচ্ছা, একটা মিনিট একটা মিনিট। কে জানে যে আশরাফুল ভাই, আপনি বলতেছেন গল্প একরকম, আপনার রেজাল্ট বলতেছে আরেক রকম। আরেক রকম।
আমার ফ্রেন্ড আসছে বাসায়, বুঝছেন, তাই আমি ওয়াও, হুম। নাইস। একটু ব্রেক নিলাম। তাকেও নিয়ে আসেন, আমরা একসাথে করি সব podcast। আচ্ছা, হ্যাঁ। 3.37 নিয়েই তো ভাই দেখলাম কি ওখানে পজিশন থার্ড ধরে রাখছি আমি নাকি। হ্যাঁ, হুম। আপনারা তো জানেন, শোয়েব ভাই জানেন নাকি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, পড়লাম হ্যাঁ। হচ্ছে পাস করার জন্য, আমি পরীক্ষা মানে পড়লাম পাস করার জন্য, রেজাল্ট হচ্ছে 3.37, সেটা নিয়েও নাকি আমি থার্ড পজিশন ধরে রাখছি। এবং সেটা হচ্ছে কি আমি নাম বলতেছে জানি না, ভিডিও কে কতজন দেখবে, জয়নুল আবেদিন সিদ্দিক স্যার সেই ভাইবা বোর্ড, হ্যাঁ ঠিক আছে, সেখানে সবাই কি হুম। জাতাকল, আর আমি ওখানে দেখলাম কি যে উনি যা পড়াইছে ওগুলো আমার মাথার মধ্যে ছিল। আমি দেখি কি আমার ওখানে A+ মার্কস দিয়ে রাখছে ভাইভাতে, বুঝছেন, ফার্স্ট ইয়ারে, ও তাহলে তুমি ঠিক সেই আছে, গুটি কয়েকজনের একজন না? হ্যাঁ, আমি গুটি হ্যাঁ, ওদেরকে, কয়েকজনের হ্যাঁ। মধ্যে একজন। ভাই আমি ওদেরকে এবং খুঁজতেছিলাম কারা এটা। কারাই রে। ইভেন সেকেন্ড ইয়ার নাকি কয়েক ক্লাসে গিয়ে উনি নাম ধরে খুঁজছে আমাকে, আমি ওই দিন ক্লাসে নাই, কারণ সেকেন্ড ইয়ার থেকে আমার টিউশনি মিশনি শুরু, ও আর ক্লাস টাস নাই। আমি কিন্তু ফার্স্ট ইয়ারে 99 পয়েন্ট সামথিং মনে হয় কি আমার অ্যাটেন্ডেন্স, সেকেন্ড ইয়ারে কিন্তু ভাই 2000 টাকা এক্সট্রা দিয়ে কি করতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে, ঠিক আছে। বুঝেন নাই? তাই হ্যাঁ, ভাই বুঝেন নাই? হ্যাঁ, বুঝছি ভাই, আমরা তো বেশি বুঝি এগুলো। হ্যাঁ, তারপর। তো অর্থাৎ কি ওইখানে ওই সেকেন্ড ইয়ার থেকেই হচ্ছে কি আপনার ক্যাম্প মানে নাই, আমি আর নাই পড়াশোনার হুম। মধ্যে নাই, টিউশনি, গান বাজনা, রাতে এইভাবে চলতেছে কোনো মতন ধরে 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 খালি পরে, কিন্তু আমার কোনো আর পজিশন ছিল না। থার্ড ইয়ারে এমন একটা অবস্থা হইলো যে আপনার একের এক পরীক্ষা দিচ্ছি, একের পর এক পরীক্ষা খারাপ হচ্ছে। প্রথমে তো ফিজিক্যাল দিয়ে মনে হয় শুরু হইতো পরীক্ষা নাকি, হ্যাঁ, ফিজিক্যাল হুম, দিয়ে শুরু। হুম, ফিজিক্যাল পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষা হইলো খারাপ, পরে হইলো কি অর্গানিক ইনঅর্গানিক খারাপ, তিনটা বড় বড় সাবজেক্ট মানে 4 ক্রেডিটের সাবজেক্ট, তিনটা পরীক্ষা পর 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 খারাপ হয়ে গেল। ওই যে ইনঅর্গানিকে থার্ড ইয়ারে হুট করে আমাদের বেনু কুমার স্যার কি করলো, সালাম স্যারের কোর্সটা কি উনি নিয়ে যেটা করলো আর কি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রির যে অংশটুকু, ওটা তো মাথার ভিতর মধ্যে মানে কি অন্যরকম একটা কোশ্চেন করে দিল, সবাই ওখানে রেখে আসলো। কিন্তু আমার পজিশনটা ওখানে এমন যে আমি যদি এটাকেও রেখে যাই তাহলে আমার তিনটা সাবজেক্ট কি হয়ে যাবে, 4 ক্রেডিটে রাখা তিনটা যাবে। সাবজেক্ট কি হয়ে যাবে, আপনার রাখা হয়ে যাবে। তা আমি কোনো মতো না বাধ্য হয়ে কি করলাম যে না আমার এখানে কি করতে হবে, পাস করতে হবে। এমন পাস করে এমন অবস্থা যে ওখানে সবাই ওইটাতে মনে হয় কি করছে, সাপ্লি বা ইমপ্রুভ দিছে, বাট আমি কি করতে পারি না, সাপ্লি ইমপ্রুভ কিছু দিতে পারি না কোনো মতো নাকি, সি ধরে পাস করে। তা আমি থার্ড ইয়ার রেজাল্ট দেয় যখন, তার আগে আগে চিন্তা করতে সেটা আমার কি এবার আবার কি রিটেক ধরাই দেয় কিনা, বা মানে আবার পিছনে পড়ে যায় কিনা, কারণ বড় সাবজেক্ট গুলা প্রথম দিকেই কি খারাপ হয়ে গেছে, পরের গুলা তো 2 ক্রেডিটের সাবজেক্ট থাকতো, ওগুলা ভালো করলেও কি দেখা যায় অনেক সময়ই হয়ে যায়। তো থার্ড হুম। ইয়ারে খুব পরীক্ষা খারাপ হলো, 3-4টা পরীক্ষা খারাপ হলো। ফোর্থ ইয়ার সামনে যায় চিন্তা করলাম যে এখন না, খারাপ হয়েও রেজাল্ট কত আসছে এগুলো বলেন ভাই। না রেজাল্ট আমার না খারাপ থার্ড আর ইয়ার আপনার খারাপ একরকম না মনে হয়। না, হ্যাঁ, হ্যাঁ, সেটা বলতে এই খারাপ হয়ে মনে হয় কত আসলো, 3.15 বা 13 এরকম একটা আসছিল আর কি, মানে খারাপ তিন হয়ে, তিন তিন আচ্ছা ঠিক ধরছিলাম আছে। ভাই, হ্যাঁ 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 3 ধরে আচ্ছা, রাখছিলাম। বুঝছি। তো হ্যাঁ। থার্ড ইয়ারের কিছু পরবর্তীতে ইমপ্রুভ দেওয়ার সুযোগ ছিল, ইমপ্রুভ দিয়ে ফোর্থ ইয়ার পরীক্ষা দিব, তার আগে আগে মাথায় চিন্তা ধরলো বড় ভাইরা সবাই বললো কি 3.5 রাখলে নাকি অনেক কি পাওয়া যায় চাকরির ক্ষেত্রে, বা রেজাল্ট বলে কি রেজাল্ট কেমন, বলে কি 3.5 রাখবা, কষ্ট যতই হোক 3.5 রাখবা। মানে আমরা হুম, সবসময় কি বড় ভাইরা যে যেটা বলতো সেটাকে স্ট্যান্ডার্ড ধরতাম, বুঝছেন। হুম, 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 তো ঠিক আছে তো। তো 3.5 রাখতে হবে, এখন 3.5 রাখতে গেলে থার্ড ইয়ার তো ধরা খাইছি, কিন্তু ইমপ্রুভ দেওয়ার সুযোগ আছে দুইটা, ফিজিক্যাল হুম, কেমিস্ট্রি আর ওই যে অর্গানিক কেমিস্ট্রি, দুইটা অলরেডি ইমপ্রুভ আছে, বড় সাবজেক্ট, 4 ক্রেডিটে দুটো ইমপ্রুভ কিন্তু অনেক করতে পারলে কিন্তু অনেক ইমপ্রুভ হয়, হুম, সেটা হুম, মাথায় রেখে আবার ফোর্থ ইয়ারেও এরকম একটা মানে একদম আমার চুলচেরা বিশ্লেষণ ছিল যে আমার তিনটে ভাইভাতে কত আছে, অ্যাটেন্ডেন্সে কত আছে, কারণ এগুলো দিয়ে তো লাস্ট ইয়ারে ভাগ হয়, আগে কিন্তু কি হয় না, যোগ বিয়োগ হয় না। হ্যাঁ, ফোর্থ ইয়ার এভারেজ করে যেহেতু যোগ বিয়োগ হয়, আমি ওগুলাতে কত পাইছি, আমার এখন কত পাইলে 3.5 টিকবে, এই ক্যালকুলেশন করে ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়েছি আমি। এবং ফোর্থ ইয়ারের সময় আবার একটু কি করলাম, ওই ফার্স্ট ইয়ারের মতন 2 ইয়ার তো মাঝখানে গেছে, তো ভাবলাম যে একটু তাহলে কি করি, আবার একটু দেখি যদি জিপিএটা 3.5 রাখতে পারি। আমার দরকার হুম, কত, 3.60 উপরে হইতে হবে যদি আমি এভারেজে 3.5 রাখতে চাই। ফোর্থ ইয়ার আমার হুম। 3.60 লাগবে, মানে 60 ক্রস করতে হবে। ওই টার্গেট ধরে পরীক্ষা দিলাম, ভাই একদম 3.60 আসছে। হ্যাঁ, এবং আচ্ছা। এভারেজে 3.5 টু সামথিং এরকম হয়, যার কারণে 5.1, যেহেতু কম দেওয়া যায় না স্টুডেন্টদের নাকি, মানে এভারেজ করলে সবসময় পরের রাউন্ড ফিগার দিতে হয়, এজন্য কিন্তু আমার 3.51,
আমি আর ওই আরিফ যে আছে কে আরিফুজ্জামান। আরিফুজ্জামান যেটা আর কি, হুম হুম। হ্যাঁ আরিফুজ্জামান, ও আর আমি কিন্তু এক, ও 3.50 মনে হয়, আমি হচ্ছে 5.1, আমি হচ্ছে যে 3.5 এর পরে আরেকটু পাইছি, আমার রাউন্ড করতে হয়েছে, আমি এই জন্য 5.1 করে দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ফোর্থ ইয়ারও আপনার কি আচ্ছা 3.60 কে টার্গেট, হ্যাঁ ভাই বলেন। না আশরাফুল ভাই কততম ছিলেন ফোর্থ ইয়ার মানে ওই 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 ইয়ারটা? থার্ড পজিশনেই, আপনি আমাদের থার্ড বয়, ওয়াও, আমি আসলে ভুলে গেছিলাম, সরি এই ভাই। ভাই থ্রি পয়েন্ট প্লিজ, ফাইভ ওয়ান প্লেস হোল্ডার। এবারে যে 3.51, এই যে আপনার কি থার্ড পজিশন, তারপর 50 হচ্ছে আমাদের আরিফুজ্জামান, ঠিক আছে। সেকেন্ড পজিশনে কে কত পাইছিল? স্নেহা শেষ পাইছিল মনে হয় স্নেহাশিস 3 ভাই। পয়েন্ট 6-1 বোধ হয়। কত পাইছে, সিক্স এর, সিক্স মনে হয়, হ্যাঁ এরকম 3.6 আর আমাদের সামথিং। টিচার, আর টিচার ভাই। আর আরিফ পাইছে 3.7 সামথিং, 7-1 মেবি। 7 সামথিং, হ্যাঁ এরকম আর কি। হুম। আচ্ছা, নাইস। মিজান আমাদের তো মিজান ওই মিজান একজনই ছিল কি, 3.49। হ্যাঁ, এরকম আর কি, মানে 4-5 এর মধ্যে খুব কাছাকাছি ছিল, আমি এবং আরিফ হচ্ছে 5 ক্রস করছি, বাকিগুলো সবাই 4-9, 4-8, 4-7 এরকম আর কি রেজাল্ট। হুম। আমাদের ব্যাচে তো রেজাল্টের খরা গেছে, এটা বলতে হবে। হ্যাঁ, পুয়ার। হ্যাঁ হ্যাঁ। এবং আমাদের ব্যাচে একজনই কি অ্যাপ্লাই করার মতন জিপিএ ছিল, এবং সেই টিচার হয়ে গেছে ভাই, ঠিক আছে। আর আমাদের কিন্তু কি হচ্ছে 3 পয়েন্ট কি এর একটা 3.60 মনে হয় কি একটা স্ল্যাব আছে, যে অনার্সে 3.60 থাকতে হয় মনে হয় অ্যাপ্লিকেশনের সময় ভার্সিটির, যার কারণে কিন্তু আমি কি কোনো অ্যাপ্লিকেশন করতে পারি নাই, ঠিক আছে। ইভেন স্নেহা শিশু তো করতে পারে নাই, ও তো চলে গেল লাস্টে ও বাইরে। হ্যাঁ, ও হ্যাঁ। অগাস্টে চলে গেছে। না আপনি ভাই রেজাল্টের কথা বলছেন, এখন যদি আপনার বন্ধু বা টিচার কাউকে বলেন বা ক্লাস বা ল্যাবরেটরি ভাল লাগছে এরকম কয়েকটা যদি ঘটনা বলতেন। আচ্ছা, বন্ধু বলতে আপনার ক্লাসে তো, যেহেতু ক্লাস করার পরেই সার্কেলটা ভিন্ন, তাহলে আমি যদি ভার্সিটির বন্ধু বলি, তাহলে আমার ডিপার্টমেন্টে খুব কি কম আসবে, ঠিক আছে। চলে যাবে হচ্ছে আপনার কি বিবিএ ফ্যাকাল্টির পোলাপান এবং সোশ্যাল সায়েন্সের পোলাপান, ঠিক আছে। আচ্ছা। এটা হচ্ছে মানে সার্বক্ষণিক। আর হুম। এমনে কেমিস্ট্রির মধ্যে যদি থাকে, আমার সার্কেলটা তো ওরকম বড় ছিল না, টিচিং বেশি বেশি যেহেতু টিউশন মিশন করাইতাম, এমনে রাহুল দাস ছিল, ওদের সাথে মূলত কি করছি, বেশি চলাচল করছি, সোয়াবেরা খুব ভালো জানে ক্যাম্পাসের মধ্যে যেহেতু হুম হুম ছিল, হুম। ওদের সাথে চলাফেরা। আর মাঝখানে এদিক দিয়ে বললাম কি, আমার কেমিস্ট্রির সাথে সার্কেল খুবই কম, আমি খুবই ছোট সার্কেল বলতে গেলে নাই, হুম কারণ একটা গ্রুপ থাকতো হচ্ছে 2 নম্বর গেটের ওইদিকে, আবার হুম শোয়েবরা থাকতো হচ্ছে কিছুদিন ছিল ওই যে আমানতের এই পাশে, তারপরে রফ হলে। আর হুম। আমানতে তো আমি কখনো উঠতেই পারি নাই, মানে এমন একটা অবস্থা গেল যে কখনো হলে উঠতে পারলাম না ভাই, আমি তো ভার্সিটিতে হলে উঠতে পারি নাই, ঠিক আছে। থাকার সুবাদে হচ্ছে কি, ফার্স্ট ইয়ারে পরে আপনার এই যে দক্ষিণ ক্যাম্পাস শোয়েবরা চিনে, হ্যাঁ হুম। ওইখানে দক্ষিণ ক্যাম্পাস এদিকে চলে আসার কারণে এখানে বেশিরভাগই ছিল হচ্ছে কি ওই অন্য ফ্যাকাল্টির বড় ভাই, জুনিয়র সিনিয়র বলেন, যার কারণে কি আমি থাকতাম ক্যাম্পাসের এই দক্ষিণ এই পাশে, চলে যেতাম টিউশনিতে দুপুরের পরে বা বিকেলের পরে, আসতাম রাতে, রাতে এসে হচ্ছে আড্ডা চলতো তাদের কাছে, যার কারণে আমার কেমিস্ট্রির সার্কেলে কি ফ্রেন্ড সার্কেল খুবই মানে কম। হুম। বাকি সবাই ফ্রেন্ড, কিন্তু কি একদম যে সার্কেলের মতন যে সব সময় থাকা, যেটা শেয়ার করা, কেমিস্ট্রির সাথে হুম। আমার খুব কম হয়েছে, ঠিক আছে। টিচারদের নিয়ে কিছু বলো আশরাফুল, যে তোমার পছন্দের কোনো টিচারদের টিচার নিয়ে, বা হ্যাঁ পছন্দের কোনো হ্যাঁ সাবজেক্ট, পছন্দের ক্লাস বা কোনো হ্যাঁ। মেমোরেবল ইনসিডেন্ট এরকম কোনো কিছু। না, টিচারদের মধ্যে যদি বলি, তাহলে আপনার প্রথম কথায় যেটা মাথায় আসবে সেটা হচ্ছে আপনার পড়ানোর যে ধরন, সেই অনুসারে আপনার শুরুতে তো ওরকম পাই নাই, প্রথম দিকে ফার্স্ট ইয়ার দিকে তো ওরকম বুঝে উঠতে পারিনি যে কোন টিচার আসলে কেমন পড়াচ্ছে, বা সাবজেক্টের তার আছে কি, সে পড়াইতেছে কি, এরকম তো ধরতেই পারতাম না, ঠিক আছে। তো ওই সময় আসলে ধরতে পারিনি, তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর থেকে টিচারদের মধ্যে মনে হয়েছে যে যদি ভালো কেউ পড়ায়, তাহলে শামীম আক্তার ম্যাডাম আছে, তারপরে দেবাশিস পালিত স্যার যতটুকু প্র্যাকটিক্যালের অংশটুকু পড়াইছিল, ওনারটাও আমার কাছে খুব মনে হয়েছে যে যতটুকু উনি জানে, বা যতটুকু আমাদের দরকার, বা আমাদের সিলেবাসের মধ্যে যতটুকু আছে, অতটুকু উনি এই অল্পতেই কি করতে পারে, পড়াইতে পারে, ওনার কথা মনে আছে। তারপরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে তাপসী ম্যাডাম যিনি ছিল, ওনার ক্লাসেও কি আমি যদিও ক্লাস করতে পারি নাই, মাস্টার্সে যায় উনি এরকম বলতো যে আমার থিসিস স্টুডেন্ট আমার ক্লাস করে না, কারণ ওনার ক্লাস থাকতো প্রথমে, তা আমি তো প্রথমে ক্লাস কখনোই ধরতে পারতাম না, ঠিক আছে। তো উনি বলে যে আমার থিসিস স্টুডেন্ট যদি আমার ক্লাস না করে, এই দুঃখ আমি কই রাখবো, ঠিক আছে। মানে আমার এখনো মাঝে মধ্যে ফোন দিয়ে উনি 10টা 11টা যে কোনো সময় ফোন দিয়ে বলতো কি, তুমি কি ঘুম থেকে উঠছো,
আমি বললাম ম্যাডাম কি বলেন আপনি? ঠিক আছে, মানে ওনার মাথায় সেট হতে যে আমি ঘুমাই সকালবেলা করে, ঠিক আছে। তো এরকম। আর যদি বাকি টিচার গুলা সবাই হচ্ছে ক্যাজ ইউজুয়াল, যেরকম ভার্সিটি টিচার হয়, ক্লাস কেউ করাইছে, করছি আমরা। ক্লাস তো ফার্স্ট ইয়ার পরে আর বেশি করি নাই ভাই, কেমনে বলবো? ঠিক আছে। আহ, এত ক্লাস কম করেও থার্ড হয়ে বেরোয়েছেন, এটাই তো না তাহলে। সেটা তো, আমি তো সেটা বললামই আপনাদের ভাই, রেজাল্ট দিয়ে 3.37 পজিশন দেখে থার্ড হয়ে আছে। তো ওটা হতো কি রেজাল্ট, মানে খরার কারণে থার্ড হয়েছি, তা না হলে আমি তার মানে সবসময় পরীক্ষা দিলে এরকমই পাইতাম, বুঝছেন। আপনাদের কম দিচ্ছে ভাই, ঠিক আছে। আহ, অন্য আমার যারা আছে এদের কম দিচ্ছে। আমার খুব কাছের একটা বন্ধু ছিল, ও ক্লাসের ফার্স্ট বয় ছিল আর কি। তো ওর আব্বু ওকে বলতো যে মানে বাঘ নাই, সে মানে শিয়ালও বাঘ হয়ে গেছে, তো এই জন্য তো ওই তোমার অবস্থা এ এরকম। এ কথা আমার কাছেও কি এখন বলতে ভাই পারেন সেটা আপনি যে আমাদেরকে কি তাহলে ভাই বানর শিয়াল টিয়াল বানাই দিছেন? না, ব্যাপারটা হচ্ছে যে না, শিয়াল শিয়াল আমাদেরকে অন্তত কিছু বুঝান একটু, আপনি বাঘ হিসেবে নিজেকে পরিচয় দেন। না, আমি বাকি জীবন আমি সেটাই বলতেছি যে তাহলে আমরা একটু আমি ভাল্লুক পরীক্ষা হই দিলে নাকি? সেটাই পাইতাম, ভালো। বুঝছেন। আমি পরীক্ষা দিলে সেটাই পাইতাম, কিন্তু আপনাদেরকে কম দিচ্ছে ভাই, বুঝছেন, যার কারণে আমার পরিশ্রম ও উপর আচ্ছা, এখানে ধরা হয়ে গেছে। না শোয়েব ভাই তাও মানুষের পর্যায়ে আছে, আমরা বন এই মানুষ ক্ষেত্রে হিসেবে এই রেজাল্ট ক্ষেত্রে একটা একেবারে খুব আমাদের নিচু। স্নেহাশিসের কথা মনে পড়লো, এই আপনাদের এই হ্যাঁ। কথা বলার কারণে। স্নেহাশিস রফলে থাকে তখন, হুম। মাস্টার্স এর পরীক্ষার সময়। ও তো আমরা ইনঅর্গানিক ব্রাঞ্চে, ও ইনঅর্গানিকে। তো পরীক্ষার আগে আমি কিছু শীটপত্র লাগবে, তো শুধু শুধু আছেই কয়দিন ভাই, পরীক্ষা দিয়ে দেবো, এখন কি অত টাকা দিয়ে ফটোকপি করার দরকার আছে? গেছি স্নেহাশিসের রুমে, রব হুম। হলের ওই দিকে। তা যাই বললাম যে বন্ধু, আমার কিছু শীটপত্র দাও, যেগুলো তোমার লাগবে না। তো ও সে দেখাইলো কি, ওই যে তার মানে রুমের কোনায় একটা এরকম সাদা পাটের বস্তার মতন আছে, সে বললো যে এখানে কি কিছু শীটপত্র আছে, তোর যেগুলো ভালো লাগে তুই নিয়ে যা, ঠিক আছে। তা আমি হুম। খুঁজে খুঁজে কি করলাম, কিছু শীতপত্র নিয়ে আসলাম, ওগুলো ওর লাগবে না, মানে ও বাছাই করে ফেলছে যেগুলা। হ্যাঁ, ওগুলো হচ্ছে মানে এক্সট্রা তো অনেক জনের, যেমন রোমান ভাই শীট লাগবে, অমুক ভাই শীট লাগবে, হারুন ভাই শীট লাগবে, অনেক ভাইয়ের তো শীট লাগতো। তো আমি ওইখান থেকে বেঁচতে বেঁচতে কিছু শীট নিয়ে আসছি, যেগুলো আমার কি আর ফটোকপি করতে হয় না, সেগুলো দিয়ে পরে পরীক্ষা দিতে। তো মাস্টার্সে তো রেজাল্ট ভাই সবারই ভালো হয়েছে, ওরও রেজাল্ট ভালো হয়েছে, আমারও রেজাল্ট ভালো হয়েছে। তো সে বলতেছে কি যে আমার হচ্ছে 3.90 আসলো, তার হচ্ছে 3.92। হ্যাঁ, তো বলতেছে যে আমার ওখান থেকে একটা বস্তা থেকে শীট নিয়ে তুই 3.90 পাস, আর আমি বাছাই করে শীট পরে 3.92। তোরা যদি আমার শীট দিয়ে দিতাম তাহলে তুই কি করতি? আহ, আমার আমার একটা মজার প্রশ্ন, আপনি যেহেতু ভার্সিটির অনেকগুলো, আপনার দোনোজনই ছিলেন ভার্সিটিতে বেশি, তো রিসেন্টলি একটা নিউজ দেখছেন কিনা জানি না, চিটাগাং ইউনিভার্সিটিতে ডোপ টেস্ট শুরু হয়েছে। ও তো আচ্ছা আচ্ছা। এখন আপনাদের কি মনে হয় ডোপ টেস্ট পারফেক্টলি হইলে কতজন ছেলে পেলে ওই ভার্সিটিতে থাকবে আর কতজন বের হয়ে যাবে বর্তমানে, কি না, মনে হয় যদি 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 ভাই পারফেক্টলি করে? যদি ভাই প্রত্যেক ইয়ার পরে যদি ডোপ টেস্ট নেন ভাই, হ্যাঁ। ফার্স্ট ইয়ারে তো চান্স হয় সবারই ভাই, ডোপ টেস্টে সবাই পাস করবে, আমি মানে ফ্র্যাঙ্কলি যেটা বলবো। ঠিক আছে, আচ্ছা। বিশেষ করে হ্যাঁ। তৃতীয় বছর পাস করে যে কয়টা যাবে, সেটা ভাই খুবই মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা। তৃতীয় বর্ষের পরে যদি ডোপ টেস্ট দিয়ে ফোর্থ ইয়ারে তুলে, হ্যাঁ ঠিক আছে, হুম। তাহলে নাই। খুবই কম পরিমাণ স্টুডেন্টই পাওয়া যাবে যারা কি যাবে, ফোর্থ ইয়ারে পড়ার মতন কি পাবে। তাহলে তো ছেলেদের জন্য আমার মনে হয় ভয়ঙ্কর একটা সময় যাবে, যে কি শুরু করলো ডোপ টেস্ট শুরু করে। না, আচ্ছা, ছেলেরা আমরা আগে হুম, আগে থেকেই কি তারা প্রিপেয়ার থাকবে, সমস্যা নাই। প্রিপেয়ার থাকবে। হ্যাঁ। না আমি তো আশা করছি যে মনে হয় কিছুই নাই, তার মানে হচ্ছে কিছু একটা আছে না। আচ্ছা, তাহলে আশাউল ভাই, আমরা আপনার আসলে বর্ণিল ভার্সিটি লাইফটা কভার করলাম, আপনি অনেকগুলো সুন্দর ইনসাইট দিচ্ছেন, এবং আমার মনে হয় অনেকেই জানে যে আপনি কিভাবে শুরু করলেন, 3.5 থেকে শুরু করলেন এইচএসসি, এরপরে 3.5 দিয়ে শেষ করলেন। দুইটা 3.5 দুই রকম আসলে ভ্যালু অ্যাড করে। তো এখন এরপরে আপনি যখন আমাদের মূল পর্বটা আসলে এখান থেকে, আফটার ক্যাম্পাস মানে তো ক্যাম্পাস লাইফ শেষ হুম, করে আপনি আসলে কিভাবে শুরু করলেন। তো আশরাফুল ভাই পাশ করলেন, থিসিস করতেছেন, অন্য বন্ধুরা চাকরি বাকরি হয়তো শুরু করে দিছে ওই মুহূর্তে। ওই মুহূর্তের আপনার সেন্সটা কেমন? প্লাস হচ্ছে তখন কি আপনি সরকারির দিকে না বেসরকারি, আর কিভাবে নিজেকে প্রস্তুত করলেন বা ঠান্ডা রাখলেন মাথাটা যে আমি কোন দিকে যাব? অনেকগুলো অপশন ছিল, আপনি অনেকগুলো হয়তো হ্যাঁ। বাইরে যেতে পারতেন, আপনি জবস লাইফে যাইতে পারতেন, টিচিং একাডেমিতে যেতেন, মানে অনেকগুলো, কিভাবে কি করলেন একটু যদি বলেন। আসলে
যদি আমি বলি, আপনি যেরকম বলছেন অনেকগুলা সাইট, আর আমার মাথার ভিতরে সবসময় টার্গেট ছিল যে এনিহাও আমাকে কি করতে হবে, জবে যেতে হবে। আর জবে যাওয়ার জন্য যতগুলা সাইট দরকার ছিল, যেমন আমার এখন যে জবটা, ওইখানে যদি আমি ওই সময়ে থিসিসটা ডিসিশনটা না নিতাম, তাহলে কিন্তু আমি এই জবে কি নাই, এই জবে কিন্তু থিসিস ছাড়া কি সম্ভব ছিল না। সম্ভব না। তো আমি কিন্তু রাইট। ওই সময় ওই এই থিসিসের কারণে একটা জব হবে টার্গেট করেও কিন্তু আবার কি থিসিসটা নেওয়া না। কিন্তু আমার কাছে অপশন ছিল যে 3.5 এর পরে একটা হইলো একটা স্ল্যাব, আমি কি করলাম, ক্রস করার জন্য আমি ফোর্থের পরীক্ষা দেওয়ার পরে আমার কনফিডেন্স ছিল যে আমি 3.6 কি করব, ক্রস করব। সুতরাং আমি কি, মানে আমার টার্গেট ছিল 3.5 আমার পার হবে একটা স্ল্যাব, যেহেতু সবাই বড় বাইরে বলে যে 3.5 একটা ভালো রেজাল্ট বা একটা রাউন্ড মধ্যে পড়ে তুমি কি করো, একটা থিসিস নিয়ে রাখতে পারো, দেশে অনেক ভার্সিটি আছে। আর হুম। কোচিং টিউশনি মিশনে যেহেতু ওই যে বললাম কি, যখন ভর্তি হওয়ার আগ থেকে করাইতাম, টিচিং এর জন্য একটা ভালো কি ছিল মনে দাগ ছিল, এখন নাই, সেটা কি হয়ে গেছে, মরে গেছে। এখন আর টিউশন টিচিং এর জন্য কি মন কাঁদে না, তখন কাঁদতো। তো তখন ভাবছিলাম যে 3.5 এখানে না হোক, যদি অন্যান্য যে নতুন ভার্সিটি গুলো আছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলোতেও কি হয়তো বা কাজে লাগতে পারে। যার কারণে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যারা থিসিস করছে মাস্টার্সে ওদের রেজাল্ট ভালো হয় ভাই, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, ঠিক আছে। মাস্টার্সে যায় যারা থিসিস নেয় তাদের রেজাল্ট কি হয়, ভালো হয়, এবং কি ভালো মানে ভালো মানের ভালো হয়। আমি সেজন্যই মূলত কি করা, যে আমি 3.5টা যেহেতু একটা স্ল্যাব ক্রস করছি, আমি থিসিসটাও নিব। বাট এই থিসিসের মধ্যে যে এই ভার্সিটিতে টিচার হবে বা বাইরে গবেষণার জন্য যাব, সেটা আমার মাথায় তখন ছিল না। আমার কথা হচ্ছে চাকরি নিতে গেলে যতগুলা অপশনের মধ্যে থাকে, আমি যেন সবগুলো অপশন কি করতে পারি, কাভার করতে কাজ পারি। করতে পারি। থ্রি হুম। পয়েন্ট ফাইভ একটা ভালো রেজাল্ট যদি হইতে পারে, যদি ওখানে থিসিস করে একটা অপশন তো থাকলে আমার কাছে, যে তার থিসিস আছে রিসার্চ জবের জন্য, বা অনেকের ক্ষেত্রে তখন বলতো কি যে থিসিস করলে এক্সপিরিয়েন্সটাকে কি করে, অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে বা যে ইন্ডাস্ট্রিগুলোতে নাকি কি করে প্রেফার করে, এটা তখন শোনা কথা ছিল। হ্যাঁ, এবং তখন সেটাই বিশ্বাস করতাম যে হ্যাঁ করতে পারে, তাহলে এটাও কি ছাড়া যাবে না। মানে আমি ওই যে বললাম যে আমার মাথায় হচ্ছে কি, চাকরি যে কোনো অপশনে আমাকে কি করতে হবে, চাকরি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। যার কারণে থিসিসের জন্য কি ঢুকে গেলাম, যে রেজাল্টটাও ভালো হবে, এবং কি যদি আমি প্রাইভেট জব করি সেখানেও নাকি কি প্রিফার পাওয়া যায়, এই জন্য আমি কি থিসিসটা নিয়ে নিলাম। এবং থিসিসে দেওয়ার পরে রেজাল্ট অবশ্যই ভালো হলে, দেখলেন তো আপনারা, দেখতে বললাম যে 3.9 ভালো রেজাল্ট হওয়ার পরে হচ্ছে আপনার, দেখলাম কি আপনার, যে আমি কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কি করছি, আপনার সিভি পাঠাইছি, ঢাকার বিশেষ করে, কিন্তু কোনো ইউনিভার্সিটি থেকে আমাকে ডাকে না। আসলে ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি গুলা অন্য, মানে তাদের চুজিং ক্রাইটেরিয়া কোনগুলো আমি ঠিক জানি না। অন্যান্য ভার্সিটি গুলো খুব কম ডাকে, ঠিক আছে, কখনোই ডাকে না। তো যখন ডাকে না, তখন দেখলাম যে না, এই থিসিস করছি শুধুমাত্র কি করার জন্য, রেজাল্ট ভালো হয়েছে, বস্তা ভরে থিসিস পেপারটাকে কি রেখে দিয়ে শুরু করছে আপনার গভর্নমেন্ট জবের জন্য যেটা করে আর কি, ঠিক আছে। হুম। পড়াশোনা, বাংলা হুম। সাহিত্য, ওই হুম। জব সলিউশন ইত্যাদি ইত্যাদি যা যা হয় আর কি, সেগুলো পড়াশোনা করলাম। ক্যাম্পাস ছেড়ে চলে আসলাম শহরে, কারণ শহরে যেহেতু যাতায়াত টাইম, শুধু শুধু কিল করা দরকার কি, আমাদের চাকরি নিতে হবে। এখানে এসে পড়তে পড়তে আপনার মনে করেন যে প্রায় 6 মাসের মতো হইলো, তখন আপনার আমার ওই এই জন্ডিস বলে না, জন্ডিস, যেহেতু ওই হুম। হুম। সারা ক্যাম্পাসে থাকছি, তো ক্যাম্পাসের আবহাওয়ার সাথে শহরের আলফালাগুলিতে উঠছিলাম আমি, ওই মানে অ্যাডজাস্ট করতে পারি নাই, পানি টানি সবকিছু মিলে কিছুদিন যাইতে আমার জন্ডিস হয়ে গেল, এবং জন্ডিসে মোটামুটি ভালো ভোগাইছে, 1-1.5 মাসের মতন ভোগাইছে। ভোগানোর পরে তখন আর এনার্জি পাচ্ছিলাম না কি সরকারি জন্য পড়ার, এদিকে বাসা থেকেও কি, যেহেতু ওই শুরুতে বলছি যে 2006 কি আর্নিং পার্সনটা কি, আমার বাবা একা, ছেলে আমি একা, বড় দুই বোন, দুই বোনের বিবাহ হয়ে গেছিল, ছোট বোনটা তখন মনে হয় ক্লাস 8 বা 9-এ পড়ে আর কি, তখন মানে যখন আমার অনার্স মাস্টার শেষ হয়। হুম। তো বসে থাকাটা আমার জন্য কি হইলো না, মানে সময় আমি দিয়ে উঠতে পারলাম না। ওইখানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স আছে না চিটাগাং একটা, হুম। সেখানে হচ্ছে আপনার ল্যাব, ল্যাব কি বলে এটাকে, ল্যাব টিচার বলে না কি বলে, ওখানে একটা কি হচ্ছে আপনার সার্কুলার হ্যাঁ, হইলো। হ্যাঁ। সেখানে আমি কি করলাম, ভাইবা দিতে গেলাম, ভাইবা দিলাম, দেওয়ার পরে তারা বলে কি যে আপনি তো 3.9, আপনি তো বাইরে চলে যাবেন, তো আপনি এখানে কয়দিন থাকবেন, বা আপনার হায়ার স্টাডির কি পরিকল্পনা আছে কিনা, যে এরকম আপনি এরকম জিজ্ঞেস করলেন। তখন বললাম যে আসলে আছে, কিন্তু সেটা 5-10 বছর পরে, কারণ আমি ফ্যামিলিটা এমন অবস্থা যে এখন আমার ফ্যামিলিতে 3-4-5 বছর বা 10 বছরের মতো আমাকে সাপোর্ট দিতে হবে। তারপরে আমি যদি সময় পাই আমি কি করব, হায়ার স্টাডি করব, আমার এই প্ল্যান আছে, ফ্র্যাঙ্কলি ওনাদেরকে এটা বললাম। বাট আমার আনফরচুনেটলি আমার ওখানে কি হয় নাই। সেখানে তো আমার সাথে পলাশ, স্নেহাশিস পলাশ দিল, রাহুল দিল, পরে রাহুল ওই জবটাতে
কন্টিনিউ করলো, আর আমি কি চলে আসলাম ঢাকায়। ঢাকায় কি বিডি জবস থেকে ওই অ্যাপ্লিকেশন, যে তাহলে সহজ উপায় হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢোকা। ঠিক আছে, কেমিস্ট্রিতে পড়াশোনা করছি, ফার্মাসিউটিক্যালে নাকি কি জব হবে। হ্যাঁ, এবং দেখলাম কি বিডি জবস থেকে আমি দুইটাই অ্যাপ্লাই করছিলাম। নিপ্রো জেএমআই নামে একটা কি কোম্পানি মনে আছে, সোয়েব চিনবে, ঠিক আছে, সেটা। আর আমি একটা হচ্ছে চিনবো। ওইখানে আপনি ফাইভ বাই জবই করছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে এই যে আমি পপুলার ফার্মাসিউটিক্যাল, এই দুটাতেই পরীক্ষা দিলাম। নিপ্রো জেএমআই তে যেদিন আপনার জয়নিং এর জন্য কি ডাক দিল, তার আগেই আমার কি পপুলারের আমার মানে পরীক্ষাটা হওয়ার পরে আমার একটু কনফিডেন্স ছিল যে নিপ্টো জেএমআইটা যেহেতু মুন্সিগঞ্জ আর পপুলারটা হচ্ছে ঢাকায়, আবার মাথার ভিতরে সেট করে রাখছি যে প্রাইভেটটা যদি শুরু করি করি, কিন্তু যেহেতু বয়স আছে শেষ পর্যন্ত কি করব, হুম। টার্গেটটা থাকবে যে যদি চেঞ্জ করে গভর্নমেন্টে যেতে পারি। যার কারণে আমি ওই পরীক্ষা মানে পপুলারের যখন পরীক্ষা দিই তখন আমার পরীক্ষা দিয়ে মনে হয়েছে যে এখানে আমি কি ডাক পাবো এবং এখানেও কি জব হবে। যার কারণে আমি নিপ্রো জেএমআইটাকে কি করছি, বলছি যে ভাই আমি তো ঢাকার বাইরে জব করতে পারবো না, মানে ওনাদেরকে কি আমি ছাড়ে দিলাম। আমার কিন্তু তখনও কি পপুলার হয় নাই, ঠিক আছে, হুম। কিন্তু আমি পরীক্ষা দিছি আর কি, মানে পরীক্ষার জন্য দিছি, দেওয়ার পরে আমার মনে হয়েছে যে এখানে হবে। এবং তার এক সপ্তাহ পরে পপুলার থেকে ডাক আসলো যে হ্যাঁ আপনি এখানে কি আপনি কোয়ালিটি কন্ট্রোলের জন্য কি জয়েন করতে পারেন। কোনো কথা নাই, চোখ বন্ধ ভাই, এখানে কোনো ধরনের কি অপশন নাই বাছার। চাকরি হয়েছে ঢাকায়, চলে আসছি এবং চাকরিতে জয়েন করে ফেলছে, কারণ আমার চাকরিটা দরকার ছিল, আমার টাকা দরকার, মানে কথা হচ্ছে যে ফ্যামিলিতে সাপোর্ট দিতে হবে। হুম। শুরু করলাম ওই যে সোয়েবদের ওইখানে টঙ্গীতে ওদের প্লান্ট, এবং টঙ্গীতে থাকা অফিস থেকে কাছাকাছি দূরত্বে, যেন সময় কি খুব কম লস হয়, যায় এসেই যেন কি বাসায় আবার কি একটু একটু টুকটাক পড়তে পারি, টুকটাক চালাই রাখা, মানে বেশি না। এবার এই পড়া দিয়ে চাকরি যে হবে না সেটা আমি পরে এসে বুঝছি আর কি, ঠিক আছে। পরে এবং ফিল্ড চেঞ্জ করছি, আমি বলতেছি একসাথে হয়তো বা আপনারা কোশ্চেনটা করতেন যে রিসার্চ ফিল্ডে কেন আসলেন, সেটা মনে হয় আমার কথার মধ্যে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, না, হ্যাঁ। আমার একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে হ্যাঁ তাহলে তুমি প্রশ্নটা শুনে নেই। তুমি প্রাইভেট জবে যখন চেষ্টা করছিলে বা ঢুকে গেছে, তখনও কিন্তু তোমার মনের মধ্যে সব সময় কখন আমি গভর্নমেন্টে সুইচ করবো এই তাড়নাটা ছিল। তো এই ধারণাটা ছিল তো একদম। না, আমার প্রশ্নটা এখানে যে গভর্নমেন্টের প্রতি এই যে আকর্ষণ, অ্যাট্রাকশন, এইটার মানে হ্যাঁ মূল মোটিভেশনটা কোথায় ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক, এটা হচ্ছে আসলে ওরকম মোটিভেশন না। আমরা মানে গ্রাম অঞ্চল থেকে উঠে আসছি যেহেতু, গ্রাম অঞ্চলে হচ্ছে আপনার এটা আপনি কোন গ্রেডে চাকরি করলেন না কি করলেন সেটা দেখার বিষয় না, কি করে সরকারি চাকরি করে ওই মাথার ভিতরে যে মানে সারা জীবন বরাত দেখাই আসছে, মানে চাচারা জ্যাঠারা তা দাদারা, মানে ওরা যেভাবে কি করে আসছে মাথার ভিতরে ঢুকাই রেখে আসছে, আমাদের সাইকোলজি তো যে সাইকোলজিটা তো ওরকম ভাবে আপনাকে সেটা হবে। আমি এখন বুঝতেছি যে জব প্রাইভেট গভর্নমেন্ট যাই হোক সেটা হচ্ছে কি আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, এটা তো আমার সাইকোলজিতে বুঝতেছে, তাদের সাইকোলজি তো কি। আর আমি যখন ছোট থেকেই বড় হয়েছে আমার ভিতরে ওই সাইকোলজি তৈরি হয়েছে না গভর্নমেন্ট জব করলে ভালো হইতো, গভর্নমেন্ট জব ভালো জব, গভর্নমেন্ট জব মানে এরকম একটা কি সব সময় শুনে আসছি। সেটা আমি বললামই তো কোন গ্রেডে বা কি সেটা তারা কিন্তু জানে না এখনো। তো যেখানে আমরা এখন ভাই আমি এখন সাইন্টিফিক অফিসারে চাকরি করি, তো তারা মনে করে আসলে আমার কি মানে একটা বুঝছেন না আমি কোন কত পাওয়ারের একটা জবে বা কত টাকা পয়সা একটা জবে আছে, তারা কিন্তু এটা জানে না, কিন্তু আমি কি হুম। একটা ভালো জব করে, সে সরকারি ভালো হ্যাঁ, জব করে, হ্যাঁ। ঠিক আছে। ওইখান থেকে আর কি মাথার ভিতর তাড়নাটা ছিল ওইখান থেকে, যে যেহেতু সাইকোলজিটা ওভাবে ডেভেলপ করে দিয়ে আসে। আমি 4 বছর ফার্মাতে চাকরি করছি, সত্যি কথা বলতে কাজে কর্মে কখনো ফাঁকি দেই নাই, এটা এক্ষেত্রে সৎ ছিলাম। কাজ হয়তো বডি হাতে, আপনারা যারা ফার্মাতে চাকরি করেন বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল বা এগুলাতে এগুলাতে কোনো কিছু তো আর কি মানে চিন্তা দিয়ে কিছু করতে হয় না ভাই, সবকিছু এসওপি এসটিপি তৈরি করা আছে, দেখে দেখে আপনি যদি মনোযোগ সহকারে কি হাত ইউজ করতে পারেন, মুভমেন্ট করতে পারেন, কাজ হয়ে যায়। যার কারণে আমি কাজের ক্ষেত্রে সততা, আমি এটা বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমি কখনো কি করি নাই, মিস করি নাই, সততা মিস করি নাই, কিন্তু মাথার ভিতরে তাকে আপন করতে পারি নাই ভাই, যে আমি এই জবে কি করব, সেটেল হব। এটা 4 বছর আমি চাকরি করছি, বাট 4 বছরে কি করতে পারি নাই, আমি মাথায় সেট করতে পারি না যে না আমি এইখানে ক্যারিয়ারটা কি করব, স্টেবল হবে, এটা আমি করিই নেই ভাই, সত্য কথা বলতে। হ্যাঁ, তো যার কারণে যে বললাম যে ওখান থেকে আমি ডিস্টেন্সে কাছেই নিছি এজন্য যেন কি জাস্ট অফিস শেষ করে এসে কি বাসায় আসতে পারবো, আসলে কি একটু একটু পড়তে পারবো, ঠিক আছে, আসলে একটু একটু পড়তে পারবো, এজন্য আপনার কাছে নেওয়া। এখন হইলো কি কাছে নেওয়াতে একটা সমস্যা হয়েছে, যাদের সাথে থাকতেছি তারা সবাই আবার কি ফার্মার জব করে। ওই পাশে ওই যে মঈন ছিল, মঈনের সাথে তখনকার কি হইতো, তারপরে তানভীর নূর ভাই ছিল, আমাদের মাইক্রোবায়োলজি থেকে পড়াশোনা করছে, চাকরি করে তখন ভ্যাকসিন করতে। তারপরে সিফাত রহমান নামে মনে হয় একজন নাম ছিল, সেও হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট, মানে থাকে ওদের সাথে।
ফার্মা থেকে বেরোয় আবার গল্প করি অফিসে যায়, মানে বাসায় যায় ফার্মা। মানে আমি যে উদ্দেশ্য আমার যে আমি কি একটু কি পড়াশোনা করব চাকরির, মানে আমি ওই এনভায়রনমেন্টটাই কি ফার্মার এনভায়রনমেন্টের মধ্যে থাকি। বাইরে চা খাইতে গেলেও ফার্মার লোকের সাথে দেখা হয়, স্কেপ ব্যাক্সিমকো সবাই তো এক জায়গায় এরিয়াতে, ওই সবাই বলতে পারবে ঠিক আছে। আমার আবার ফ্যামিলি নাই, ফ্যামিলি থাকলে এক কথা যে ছেড়ে আসা যায় যে ভাই ঠিক আছে হুম, বাসায় হুম, বউ আছে চলে যেতে হবে। আমি তো বিয়ে করি না, নিজে আরে বসো চা খাই আরে গল্প করি, এই মাঠ ওই মাঠ, মানে ওই সার্কেলটা আমার কি ধরে রাখতেছিল। যার কারণে আমি দেখলাম কি আমার প্রায় 2 বছর পার হয়ে যাচ্ছে কিন্তু আমি কাজের কাজ কিছুই করতে পারি না। মানে কি আমি আগাইতে পারি না গভর্নমেন্ট জবের দিকে। ওই তখন আমি আপনার 20-এর শেষের দিকে এসে ওই টঙ্গী ছেড়ে চলে আসলাম কি মিরপুরে, যে আমার দূরে হোক সার্কেল কি করতে হবে চেঞ্জ করতে হবে। মিরপুরে এসে উঠলাম কাদের সাথে, শোয়েব, ওই যে শাহাদাত, মিরাজ এদের সাথে। হ্যাঁ এরা তখন কি গভর্নমেন্টের জন্য একদম তুখুল পড়াশোনার মধ্যে আছে। তা আমার কথা হচ্ছে সার্কেলটা দরকার, যেন আমি কি করতে পারি, আমি কম পড়ি টুকটাক কি পড়াশোনার মধ্যে থাকবো। এখানে এসে ওরা সবাই হচ্ছে কি গভর্নমেন্ট জব শিকার, তারা সবাই কি পড়াশোনা করতেছে, আমি সার্কেলটা পেয়ে গেলাম। আমার দূরত্ব বাড়ছে, সবাই আমার বুঝাইছে আরে ভাই তোমার তো যাইতে আইতে 3 ঘন্টা লস, তুমি পড়াশোনায় যেহেতু করবে তাহলে এখানে থাকো। কিন্তু তারা ওটাই বুঝতেছে না যে আমি ওখানে থাকলে কি আমার সার্কেলটাই কি, আমি বেরোইলে আবার কি ফার্মাতেই ঢুকে যাই, ফার্মা থেকে ভাই বেরোয় আপনার আবার ফার্মাতে ঢুকে যাই। আপনার ওই সার্কেলরা তো আপনাকে গুলি করবে এখন না শুনলে। না 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 এগুলি করবো না, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং তাদেরকে বলেও আসছি যে ভাই আমি পড়াশোনার জন্য আসতেছি। এবং ওই আচ্ছা, আমি মাঝে মধ্যে আপনি আমার হয়তো বা ভিডিও দেখেন কিনা জানি না, যে একটা ডুগডুগি বাজায় গান গাই না হ্যাঁ হ্যাঁ হাত হ্যাঁ বায়া, হ্যাঁ যেটা এই হাত হ্যাঁ, বায়াটা কিন্তু ওই তানভীর ভাই একদম লালনের মাজার থেকে কিনে এনে দিছিল আমাকে। ঠিক ওয়াও আছে, নাইস, একদম হ্যাঁ লালন শাহের মাজারে উনি গেছে, আমি বলছি ভাই আমার একটা রিকোয়েস্ট আছে ওইখান থেকে আমার জন্য একটা বাদ্যযন্ত্র আনেন। তো উনি ওই হাত হুম, বায়াটা দিচ্ছে এবং সেটা এখনো আমি কি করি আমার কাছে আছে, আমি এখনো ওটা বাজায় গান গাই। তো ভাইয়ের সাথে কি খুবই ভালো সম্পর্ক। মানে আমি বলতে হ্যাঁ চাইতেছিলাম যে আমি সার্কেলটা চেঞ্জ করছি আমি ইচ্ছা বিকজ করেই অফ যে গভর্নমেন্ট জবের জন্য হ্যাঁ তাই গভর্নমেন্ট তো। জব। এখানে এসে মিরাজ, শাহাদত এদেরকে চিনবেন, এই জন্য বললাম। আরো বাকি যারা ছিল ওরা হচ্ছে আর্টস ফ্যাকাল্টির, ওরা হচ্ছে আপনার আচ্ছা, ওই শাকিলও মিরাজ ছিল ভাই সরি। সাদাত ভাই এখন কোথায় আছে? শাহাদত তো আছে ব্যাংকে, হুম, আর মিরাজ আছে হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মানে গভর্নমেন্ট জব দুজনই ওরা। সরকারিতে। হ্যাঁ সরকারিতে কি তো চলে গেছে, তো ইভেন তো সবার আগে দর্শকরা চলে গেছে বুঝতেছে শাকিল। যে আসলে যে ঠিক আছে শাকিল শাকিল সার্কেলটা অনেক বড় ব্যাপার, যে আসলে সার্কেল চেঞ্জ করলে আপনি ইয়া হবেন। শোয়েব ভাই কি সার্কেল চেঞ্জ করার চিন্তা আছেন? তো আমি এখানে আমি আসার আমি পরে ফার্মেসি, আমি আজকে ফার্মেসি খুব ডিমোটিভেট হবে আজকের এপিসোডে। আচ্ছা সরি না ফার্মেসিস্ট। না না আমি না ফার্মাসিতে ডিমোটিভেট হবে না, আমি সেটা আসতেছি। সার্কেল চেঞ্জ আচ্ছা করে ও আসলেই যে আচ্ছা আমি আচ্ছা চলে আসলাম ব্যাপারটা ঠিক এরকম না। ঠিক আছে, সুতরাং হুম, ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই, আমি আমার এটা শেষ করি, হয়তো বা টাইম ওকে। একটু পার হয়ে যেতে পারে, আমি জানি না টাইম লিমিট আছে না কিনা। না ঠিক না, আছে টাইম লিমিট নাই, আপনি 3 ঘন্টা চাইলে আচ্ছা 3 ঘন্টা শুনবো আমরা। না শুধু শোয়েব তো ভাইকে ভাত খাওয়ার টাইম আচ্ছা দিতে হবে একটু, আর আপনাকেও দিতে। ঠিক আছে আচ্ছা। তো আচ্ছা, আসার পরে সবার আগে এখানে আমাদের শাকিলের চাকরি হয়ে গেছে। শাকিল ঠিক আছে, শাকিল আমাদের ভাই সাথে যে কোথায় আছে শাকিল ছিল, এখন? শাকিলও ব্যাংকে, ও হচ্ছে কি ইয়েতে আছে ওদের ব্রাহ্মণবাড়িয়াতেই তো আছে, ব্রাহ্মণবাড়িয়াতে আছে, ও তো ব্যাংকে আচ্ছা চাকরি হয়ে গেছে। নাইস। সবার আগে ওর চাকরি হলো, তারপরে শাহাদত হয়ে গেল। তা আমাদের শুধুমাত্র মিরাজ আর আমি রয়ে গেলাম কেমিস্ট্রির 4 জন, বাকি ওরা হচ্ছে অন্য সাবজেক্টের, ওরাও রয়ে গেল। তো দেখা যায় কি যে হচ্ছে না, আমি এদিকে গভর্নমেন্ট পরীক্ষা দিয়ে আর ফেল করি, মানে কোনো ধরনের কি নাই, কোনো ইমপ্রুভ নাই, প্রিলিও পাস করতে পারি না ভাই। হুম তো তখন কিছু পরীক্ষাতে আসলো যে আপনার সাবজেক্ট ওয়াইজ কিছু পরীক্ষা আছে না, অ্যাটমিক হুম এনার্জি কমিশন বলেন, হুম পরমাণু হুম শক্তি নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারপরে হচ্ছে আপনার ওই রূপপুর পরমাণু, যেগুলা এই মানে কেমিস্ট্রি বেস যেগুলা সাবজেক্ট আছে বা যেগুলা চাকরি আছে, সেই ওইগুলাতে যখন আমি পরীক্ষা দেই ওগুলাতে দেখা যায় কি আমি পাশ করি এবং কি ভাইবার জন্য ডাক পাই। হুম আমার কিন্তু কি 3 বছর অলরেডি এই যে ফার্মা এই দুটা করতে করতে কি চলতেছে, আমি কোনোটাকে ছাড়তেছি না, কোনোটাকে কি আপন করে নিচ্ছি না এরকম লাগতেছে। কিন্তু এখানে হুম হচ্ছে আপনার ফার্মাতে থাকাতে একটা সুবিধা হয়েছে কি যে ফার্মাতে যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট, আমরা তো কেমিস্ট্রিতে শুধু পড়ছি, শুধু থিওরি হুম পড়ছি, বা কোনো হুম ধরনের কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে কোনো যন্ত্রের সাথে, কোন একটা যন্ত্র দিয়ে কিভাবে কাজ করতে হয়, একটা ইউবিতে কাজ করতে গেলে টিচারের সাথে নিয়ে যাইতে হইতো, ঠিক না? হুম তো হুম শোয়েব তো ভালো বলতে পারবে যে ফার্মাতে গেলে কি পরিমাণ ইনস্ট্রুমেন্ট। এই 4 বছরে আপনার এই ইনস্ট্রুমেন্ট গুলা মানে যে পরিমাণ আয়ত্ত বা দক্ষতায় আসছে, সেটা আমার এই রিসার্চ ক্যারিয়ারে যে কি পরিমাণ কাজে দিচ্ছে, হ্যাঁ সেটা আমি হুম বুঝতেছি। তো ওখানে থাকার পরে আমি যখন বুঝে গেলাম যে আমার নর্মাল গতানুগতিক যে সরকারি জবগুলো আছে ওইগুলো আমার দিয়ে হবে না,
তাহলে কি হতে পারে, আমার যে সাবজেক্ট রিলেটেড যে জবগুলো আছে সেই জবগুলোতে আমাকে টার্গেট করতে হবে, এবং তার জন্য কি এক্সট্রা করে কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। কারণ যেহেতু ওখানে সাবজেক্ট রিলেটেড, ওখানে তো সবাই আবার সাবজেক্ট রিলেটেড গুলোই আসবে, তাহলে ওদেরকে তো কি করতে হবে, আবার টপকাইতে হবে, হুম। হুম ঠিক না? তো এই জন্য ওদের টপকানোর জন্য আমি কি করলাম, প্রথম দিকে মিরাজ এখানে বন্ধু মিরাজকে একটু ওকে কি করতে হবে বলতে হবে। ওর আবার একটা খুব ভালো গুণ হচ্ছে, সে কি করে, সে নিজে নিজে কি করে নোট করে নিজে নিজে শীটপত্র বানায়। সে চাকরির জন্য কি করছে, আপনার ওই যে মানে কেমিস্ট্রি রিলেটেড জবের জন্য কিছু নোট বানাইছে। ওগুলো আবার আমি কি করি, যেহেতু আছে এখন তো সে না করতে পারবো না, বাসার মধ্যে পাশের টেবিলে এসে পড়ে, আমি কি অন্যজন এটা পড়বো, মিরাজ বন্ধু দেও তো দেখি কি পড়তেছে, পড়ি, ঠিক আছে, নিয়ে আপনার কি, এবং খুবই সুন্দর গুছানো, তার আচ্ছা, সাথে হচ্ছে বেসিক যা মিরাজের আছে নাকি বিয়ে ঠিক হয়েছে? সেটা আমার বলছিল, কিন্তু এখনো তো ফাইনাল হয় নাই, তো সুতরাং বলতে পারতেছি না ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা। মাঝখানে সে ওই যে ও টিটিসি তে ওদের ট্রেনিং এর জন্য আসে, তো দুইবার আসছিল আমার সাথে, দুইবারই দেখা হয়েছে। এই 3-4 মাস আগেও মনে হয় একবার দেখা হয়েছিল, একসাথে এই বসে একটা মিরাজ কফি ভাইয়ের খেলাম, ছবি দিয়ে দিয়েন শোয়েব ভাই, আমরা এখন দিয়ে দিব মিরাজ ভাই কে। ঠিক আছে। হ্যাঁ, মিরাজ ভাইকে দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা তো মিরাজ এই মিরাজ ভাইয়ের শীট গুলা খুবই সুন্দর গোছানো, এবং সেটার সাথে কি আপনার বেসিক, সাথে হচ্ছে কিছু কেমিস্ট্রির জন্য এক্সট্রা সময় দেওয়া। এটা দেওয়াতে দেখা গেছে কি, আমি যখন যেখানেই কেমিস্ট্রির পরীক্ষা দেই আমি টিকে যাই। এবং আমার যখন চাকরি হলো তখন মিরাজ বলে, বন্ধু আমি শীটপত্র বানাইলাম কেমিস্ট্রি চাকরি করব বলে, তুমি আমার শীট পরে কি করে ফেললা, চাকরি নিয়ে নিলা কেমিস্ট্রির, আমি এখন কি পড়ে আছি বাইরের অন্যান্য চাকরি নিয়ে। মানে তার খুব ইচ্ছা ছিল কেমিস্ট্রি রিলেটেড একটা কি জবের জন্য আসার জন্য। তো সেটাই আর কি ওরে বলতেছে, ও মাঝে মধ্যে এখানে আসে তো কথাবার্তা তাই হয়। ভাই, আপনি কি তো একটা সে প্যাটার্ন খেয়াল করছেন? ও হচ্ছে ওই স্নেহাশিসের ওখান থেকে বস্তা থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনে বস্তা থেকে নেওয়া, মিরাজ ভাইয়ের ইয়া থেকে টেনে নেওয়া। টেনে নেওয়া ভাই, ঠিক আছে। মানে আমরা আসলে ওই, এগুলো সত্যতা যাচাই করব স্নেহাশিস হ্যাঁ হ্যাঁ ভাইয়ের হ্যাঁ, সাথে অবশ্যই কথা বলে আর মিরাজ অবশ্যই ভাইয়ের সাথে। অবশ্যই তখন যাচাই দেখবো করবেন। যে উল্টা, যে না ভাই আশরাফুল ভাই রাত 3টা পর্যন্ত পড়ছে, আমি ওর জন্য আহ, ঘুমাইতে পারি নাই। ইয়া, আচ্ছা আশরাফুল ভাই, স্নেহা, আপনি চাকরির পাশাপাশি কয় ঘন্টা করে সময় দিছেন, মানে দিতে পারছেন? কারণ হ্যাঁ অনেকেই এখন চাকরি করতেছে, অনেকেই এটা হ্যাঁ হ্যাঁ দিতে ইন্সপায়ার হবে হবে যে হ্যাঁ, কিভাবে সেটা সম্ভব। আসলে বলা উচিত। সেটা একটু হচ্ছে বলেন। আপনার, যখন আমি ইয়েতে ছিলাম অর্থাৎ টঙ্গীতে ছিলাম, তখন আসলে হাতে সময় ছিল, বাট আমি তখনও ঘন্টা 2 সময় দিতে পারতাম না। আসার পরে আপনার ওই চাকরি, কিন্তু যখন আমি এখানে আসার পরে দেখতাম কি ওরা পড়তেছে, আমি আসার পরে দেখুন তারা পড়তেছে, এবং সারাদিন যাওয়ার সময় কি তারা পড়তেছে। তা আমি যখন মাথার ভিতর দেখি কি আইসেও দেখি পড়তেছে, যাওয়ার আগে পড়তেছে, তার মানে কি তারা পড়ায় কিন্তু কি আগে আছে। আমার মাথার ভিতর কিন্তু একটা কি চাপ কাজ করে, যে আমি সারাদিন চাকরি করে আসছি আর তারা সারাদিন পড়ছে, সুতরাং তারা কি অনেক আগে আছে, আমাকে কি করতে হবে, ব্যাকআপটা যাইতে হবে। মানে যদিও ডিফিকাল্ট, যে একদম জব করে এসে তাদের সাথে কি ফাইট করা, কিন্তু চেষ্টা ছিল, মনে ইচ্ছা ছিল। পরে তো বললাম যে পরে তো আমি যে বুঝছি যে আমার দিয়ে হবে না, কারণ এটা সম্ভব না। কারণ এখন চাকরির মার্কেটটা এ পরিমাণ কম্পিটিটিভ হয়ে গেছে যে আপনি চাকরি করে এসে ওদের সাথে পাল্লা দিবেন পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, আলাদা হয়ে যেতে হবে, যে আপনি কোন দিকে স্ট্রং আছেন, সেই স্ট্রং পয়েন্টটাকে আপনাকে কি টার্গেট করে আপনাকে আগাইতে হবে। তা না হলে আপনি পারবেন না। নর্মালি সবাই পরীক্ষা দিচ্ছে আপনি ব্যাংকের জন্য, আপনিও কি ফার্মাতে চাকরিও করতেছেন, আবার এসে ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনি পারবেন না ভাই তাদের সাথে, কখনোই পারবেন না। আবার যারা বিসিএস পড়তেছে, আপনি ফার্মাতে জব করে আসলেন বা অন্য প্রাইভেটে জব করে এসে পড়ে তাদের সাথে বিসিএস দিবেন, ভাই আপনার হবে না। আমি যেটা মনে করলাম, কারণ মানুষ আমরা সবাই কিনে একদম এক্সট্রা যে কারো কোনো কি এরকম ব্যাপারটা এরকম না, সবাই কি চর্চা করে, পড়ে 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 চর্চা করেই পরীক্ষাতে টিকাইতে হয়। হুট করে কেউ কেউ পারবে না যে না আমি না পড়লেও পারি, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, না পড়লে পারেন কোনটা, সেটা হচ্ছে যদি আপনার সেই স্কিলটা থাকে। আপনার ম্যাথে ভালো স্কিল থাকতে পারে, আপনি ব্যাংকে ট্রাই করেন। ম্যাথ ইংরেজি আপনি ভালো পারেন, আপনি ব্যাংকে ট্রাই করেন, তাহলে আপনি কি করতে পারবেন, এই যারা কি করে মানে চাকরি পাশাপাশি করেও পারবেন। এক্সট্রা কোনো কিছু যদি না থাকে, আপনি মানে ওরা 8 ঘন্টা পড়বে আর আপনি 2 ঘন্টা পরে ওদেরকে পাল্লা দিবেন, পারবেন না ভাই। চাকরি বাজারটা ওরকম না, আমার এক্সপিরিয়েন্স থেকে। তখন আমি এসে কি করছি, ছেড়ে দিছি যে ভাই, শাহাদাতরে বললাম তোমরা ভাই ব্যাংক নিয়ে আগাও, তোমরা ব্যাংক পড়ো, আর ওই বাকি যারা ওই অন্যান্য যারা সাবজেক্টে ছিল ভাই আপনারা ঠিক আছে, আপনারা বিসিএস বা ওই রিলেটেড পড়তে থাকেন। তাহলে তা আমি দেখি না কেমিস্ট্রি পারি কিনা, ঠিক আছে। আমি এবং মিরাজ দুজন কি কেমিস্ট্রির জন্য পিছনে কি একটু ঘুরছি, মিরাজও কেমিস্ট্রি পিছনে ঘুরছে, আমরা দুজন কেমিস্ট্রি পিছনে ঘুরছি। এবং এই ক্ষেত্রে যেহেতু কেমিস্ট্রির পিছনে ঘোরার কারণে কেমিস্ট্রি, যখন ওই যে আপনি বললেন ভার্সিটি থেকে কিছু
আহ, মাথার ভিতরে ছিল আর কি, মানে ভাল লাগতো, মনে থাকতো কেমিস্ট্রিটা কেমন জানি মনে থাকতো, বেসিক জিনিসগুলো মনে থাকতো। অনেক সময় দেখা গেছে কি পড়ি নাই, কিন্তু পরীক্ষাতে মানে চাকরি পরীক্ষাতে আসছে, ওই ধারণার উপর লিখে দিয়ে এসে বাসায় দিয়ে কিনা ঠিক লিখছি, মানে সেটা কোনো জায়গায় কোনো বই ওরকম পারি নাই, কিন্তু কি যখন বেসিকের উপর লিখে দিয়ে চলে আসছি, বাসায় এসে খুঁজে বা নেটিং করে দেখেছি কি না ঠিকই লিখছি। তো এগুলো আমার প্লাস পয়েন্ট ছিল, যার কারণে কি হয়েছে আপনার চাকরি সুইচ করে খুব সহজে কি চলে আসতে পারছি। তা না হলে ভাই 4 বছর কিন্তু লাগছে, এত সহজে নয়। 2-3 বছর গেছে শুধু টার্গেটটাই করতে, যে আমি আদৌ কি এই জবের পাশাপাশি অন্য জব আমার হবে কিনা, মানে অন্য গতানুগতিক। ভাই মাঝখানে একটা শোয়েব বলি বা সবাই বলি, এখানে সৃষ্টিকর্তা তো একটা প্ল্যান তো উপর পিছনে আছেই ভাই, সেটা তো সবার বড় কথা। আমি যতই এখানে কথা বলতেছি যে আমি 4 বছর শ্রম দিচ্ছি, এগুলো ভুল কথা। আমি চেষ্টা করতে পারছি, রিজিকের মালিক উপরে উপরে উনি লিখে রাখছিল। এই মাঝখানে একটা ক্রাফট ইনস্ট্রাক্টর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের, ঠিক আছে না, এরকম একটা পরীক্ষা ছিল। ওরে ভাই আমার দেখা মতে এমন কেউ নাই যে তার কার চাকরি হয় না এখানে, মানে আমিও পরীক্ষা দিছি, মানে কেমন কেউ নাই যার চাকরি হয় নাই, শুধু আমার হয় নাই ভাই। ঠিক ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এমন কেউ নাই চাকরি হয় নাই, কিন্তু কি আমার চাকরি হয় নাই, তাহলে ওখানে আমার কি ছিল না, ভাগ্য রিজিক ছিল ছিল না। না, ভাগ্য ছিল না। আর ওখানে যদি হয়তো আমার সাথে হাসিব রে ছিল, ভাই খুব কষ্ট করছে হাসিব, এখন কোথায় আছে আমি ঠিক লাস্ট পজিশন জানি না, কিন্তু ব্যাংক। ওই হুম। সাত কি বলে সাতক্ষীরা না কোন, মানে কত দূরে দূরে যে পোস্টিং দিয়ে রাখছে, ওইখানে যদি একবার দিয়ে দিত ভাই, আমি আর ঢাকা পরীক্ষাও দিতে পারতাম না। এখন তাও তো কি পরে হুম। পরীক্ষাগুলো দিতে পারছি। তো তখন আমি চিন্তা করলাম যে আমার ওইখানে জবটা কেন আল্লাহ দেয় নাই, কারণ ওই জব যদি দিত তাহলে তো আমি এসে এখানে পরীক্ষাই দিতে পারতাম না, সুতরাং এদিকে আসা হইতো না। সুতরাং হুম। আপনাকে খুঁজতে হুম। হবে পথ, আপনি ট্রাই করবেন, আসল যেখানে পথ যাওয়ার সেটা উপরে উনি ঠিক করে দিবেন। ঠিক আছে, এটাই সত্য কথা। এই জন্য হচ্ছে নাইস। যে পরবর্তীতে আমি 3 বছর যাওয়ার পরে শেষের দিকে এসে বুঝছি যে না, আমার গতানুগতিক যে সরকারি জব আছে সেগুলোর সাথে আমি টেক্কা দিয়ে পারবো না, কারণ আমার পড়াশোনা ওরকম হয় নাই। আমি কিন্তু ওইখানেও কি বেশি পড়ি নাই, থিসিস করে এসে জাস্ট 6 মাস গ্যাপ পাইছিলাম আর কি পড়ার জন্য। 6 মাস পরে কিন্তু আমি চাকরিতে ঢুকে গেছি। আবার অনেকে ওরকম হয় কি ওখানে 2-3 বছর আগে থেকে পড়ে থাকে, ওরা আগায় থাকতে পারে, আমি ওদেরটা জানি না। এবার আপনি কেমন আগায় আছেন সেটা কিন্তু আপনাকেই কি করতে হবে, বুঝতে হবে। আপনি 2-1টা পরীক্ষা দিলে আপনি বুঝে যাবেন যে আমি চাকরির বাজারে আমার পজিশনটা কোথায় আছে, তার অনুসারে আমি আমাকে আরো আগাইতে হবে, নাকি আমি যেখানে আছি এই স্ট্যান্ডার্ডে চলবে। তো আমি এসে পরীক্ষা দিয়ে 3য় বছর সময় যখন আমি চিন্তা করলাম, যে আমার কাছে মনে হলো যে না, আমি চাকরির বাজারে, নর্মাল চাকরির বাজারে আমার মানে আমি পাশে আছি, আর যেটুকু পিছনে আছে সেটুকু এই চাকরির পাশাপাশি আমি কভার করতে পারবো না। সুতরাং আমি এই সাইডটা ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আমি ওই সাইডটাকে বেছে নিছি যে আমাকে কি করতে হবে। ইভেন আমি মাঝখানে ভাই ঢাকা কমার্স কলেজ, ওখানে ওই যে ইনস্ট্রাক্টর যেগুলো থাকে আর কি প্র্যাকটিক্যাল, এগুলোর জন্য কি করছে, মানে তখন আমার মাথায় সেট ছিল যে আমি ফার্মা ছেড়ে দিয়ে কেমিস্ট্রিতে ঢুকবো এনি হাউ, সেটা হোক কলেজে। ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে কি আমি কেমিস্ট্রিতে ঢুকে যাব, ফার্মাতে ওইদিকে কি আর থাকবো না, কোয়ালিটি কন্ট্রোল বা ফার্মার জবটাই আমি কি করব না, আমি এখানে বের হয়ে যাব। পরে আপনার এই যে কমার্স কলেজ পরীক্ষা দিচ্ছি, ক্যামব্রিয়ান কলেজ পরীক্ষা দিচ্ছি, কলেজগুলোতে আমি পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ ভাইবা দিচ্ছি, আহ কোনোটাতে হয়েছে কোনোটাতে হয় নাই। তো তখন দেখলাম যে না, কেমিস্ট্রিটাই আমার প্লাস পয়েন্ট, আমি কেমিস্ট্রিতে আগাবো। ইভেন ভাই আমি বিসিএসআইআর এর পরীক্ষা দিছি, যে আপনারা শুনলে অবাক হবেন যে এই বিসিএসআইআর এর 2টা পোস্ট, তো আমি এখন যেটা আছে এটা হচ্ছে সায়েন্টিফিক অফিসার, এটা 9ম গ্রেডের। আরেকটা পরীক্ষা হয় সেটা হচ্ছে আপনার রিসার্চ কেমিস্ট বলে, সেটা 11 গ্রেডের। ঠিক আছে, এই পরীক্ষাগুলো সার্কুলার একসাথেই হয়, এবং 2টা আলাদা করে অ্যাপ্লিকেশন। পরীক্ষা দেখা গেছে কি শুক্রবার একটা পরীক্ষা হয়েছে, পরে শুক্রবার আরেকটা। ভাইবা দেখা গেছে কি হয়তোবা শনিবারের দিন সায়েন্টিফিক অফিসারের ভাইবা, রোববারের দিন রিসার্চ কেমিস্ট্রির ভাইবা। আমি ভাই 6বার টোটাল কি দিছি, রিটার্ন দিছি, ভাইবা দিছি 6বার। 3বার সায়েন্টিফিক অফিসার পদের জন্য, মানে আমি রিটার্ন দিচ্ছি, পাশ করতেছি, ভাইবা দিচ্ছি, হচ্ছে না। আর রিসার্চ কেমিস্ট্রি আচ্ছা। একই, রিটার্ন দিচ্ছি, পাশ করছি, ভাইবা দিচ্ছি, হচ্ছে না। অর্থাৎ হুম। টোটাল আমি 6বার এই একটা প্রতিষ্ঠানের একটা বোর্ডেই ধরতে গেলে, হ্যাঁ মানে একই বোর্ড, একই বোর্ডে আমি 6বার কি দিচ্ছি, পরীক্ষা দিতে গেছে। লাস্টে আমার ফেস নিজেই একটা কি হয়ে গেছে, মানে আমার ব্র্যান্ড হয়ে ফেসটা একটা কি গেছে। হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে, যে আমি নিজেই নিজের সুপারিশ হয়ে গেছে আর কি। আর কতবার পরীক্ষা দিব ভাই, ঠিক আছে। সুন্দর আসলে। ভাই হুম। 6বার পরীক্ষা দিতে আপনাকে কয় বছর দিতে হয়েছে এরকম, মানে কয়টা আহ, সার্কুলার পাইতে হয়েছে? আমি সার্কুলার পাইছি টোটাল, তো সার্কুলার তো আপনার হচ্ছে এক সার্কুলারে 2টা করে পাওয়া যায়, 3টা সার্কুলার পাইছি 2 বছর, মোটামুটি অন এভারেজে 2 বছর।
তো আমার একটু মজা লাগতেছে যে কোয়েশ্চেনটা করতে, যে যে বছর আপনি সায়েন্টিফিক অফিসার পাইলেন সেই বছর কি ওইটা পান নাই, আচ্ছা আরেকটা আচ্ছা যে আচ্ছা, মজার রিসার্চ মজার রিসার্চ মজার আসলে কেমিস্ট? মজার। হ্যাঁ, হ্যাঁ, আমি আগে আপনার কি ওইটা আগে হয় নাই? শুনেন ভাই, আগের দিন এসও মানে সাইন্টিফিক অফিসারের ভাইবা দিয়ে আসলাম, বুঝছেন? ওই দিন ওইবারে হ্যাঁ, ভাইবা পড়ছে, আগের দিন সাইন্টিফিক অফিসারের ভাইবা, পরের দিন হচ্ছে রিসার্চ কেমিস্ট্রির ভাইবা। ভাই যারা ফার্মাতে চাকরি করেন সোয়েব বলতে পারবে, ভাই আপনি বলতে পারতেন ছুটি নেওয়া ভাই রানিং ডেটে কি পরিমাণ খুবই একটা ডিফিকাল্ট। প্যারার কাজ, ডিফিকাল্ট, তারপর আবার কি পর পর 2 দিন ছুটি নিতে হবে শোয়েব আপনার। ভাই বৃহস্পতিবারও বলতে হুম? পারে। তো পর- আচ্ছা, তো বলেন। পরীক্ষা পরীক্ষা দেই শুক্রবার করে, না হয় সেটা মানা যায়। এমনি তো একটা ডিউটি থাকে, অনেক শুক্রবারে ডাকে আমারে, আমি বলছি না ভাই আমি তো যাইতে পারবো না। তবে আমার যিনি আমার সুপারভাইজার যেটা বলে আর কি, বস ছিল, উনি আমাকে সাপোর্ট করছে। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম হয়তো ফেসবুকে, যে ভালো একটা কোম্পানির চাইতে ভালো একটা বসের অধীনে কাজ করে। উনি আমাকে এই 4 বছর কিন্তু কি 1 বছর যাওয়ার পর থেকে সাপোর্ট দিছে যথেষ্ট পরিমাণে, যে তোমার আচ্ছা, যদি লাগে তুমি আমার সাথে কি সৎ ভাবে বলবা যে তুমি আসলে কি করতে চাচ্ছ। তা আমি বলছি যে ভাই আপনি যদি আমার জোরাজুরি করেন, পরীক্ষা না দিয়ে দেন, আমি চাকরি ছাড়িয়ে দিব। আমার যদি চাকরি করাইতে চান ডিটারমাইন্ড। তাহলে আমার কি করতে হবে, আমার পরীক্ষা দিতে দিতে হবে, এবং ছুটি যদি লাগে, আমার যদি ভাই বাবা রানিং ডে থাকে, তাহলে আমাকে দিতে হবে, আদারওয়াইজ আমি চাকরি করবো না, ঠিক আছে? তো উনি বলছে যে ঠিক আছে ওকে, কারণ ওনার কাছে মনে হয়েছে কি, আমি যদি অন্য যে সময়গুলা যদি 1 দিন 2 দিন ছুটিও নেই, বাট বাকি যে সময়গুলো আছে, আমি কখনোই বললাম আপনার মাথায় সেট না থাকুক, কিন্তু হাত বা ফিজিক্যাল বডিতে কাজের ওদের কোনো কখনো কি হইতো না, হ্যাম্পার হইতো না, যে এই লোকটা কি নাই, মন থাকে না এখানে, সে কাজ করে না, এরকম ছিল না। যার কারণে সে কি করছে, ওকে তোমার ছুটি লাগবে তুমি নিও। ভাই 2 দিন ছুটি ম্যানেজ করা, একটা মিথ্যা কথা বলে ফেলছি তখন, যে আমার অমুক খুব অসুস্থ, কারণ ভাই নিতে হবে ভাই, সবাই আমার বলে। ভাইবা, ভাই আমার ভাইবা দিতে হবে তো। হুম। আগের দিন পরপর ভাইবা দুই দিয়ে দিন আসলাম, পাইছেন? হ্যাঁ। পরপর 2 দিন ভাই, আগের দিন এসওর ভাইবা দিয়ে আসলাম, দিয়ে বেরোয় চলে আসলাম, ভাইবা মোটামুটি হলে পরের দিন আরসির ভাইবা, ভাই 1 দিন পরে, একই বোর্ড, একই চেয়ারম্যান সবাই, ঠিক আছে? তো উনি ওদিন আর সার্টিফিকেট দেখে নাই, ঠিক আছে? হ্যাঁ। সার্টিফিকেট কাগজে দেখবে, বলে যে রাখো। ওই বোর্ডে কিছু লেখা ছিল আর কি, মানে আগের যে পরীক্ষা নিচ্ছে, বলছে তোমার সার্টিফিকেট আর দেখবো না, বোর্ডে ওখানে কি রিয়াকশন ছিল, শোয়েবের মনে আছে কিনা, আপনাদের মনে আছে কিনা, ডায়াল চাল্টার রিয়াকশন নামে একটা রিয়াকশন আছিল, ঠিক আছে? ডাবল বন্ধনটা ভাঙা অথবা ডাবল বন্ধন করা, এই রিয়াকশন কারে হয়তো বা ধরছিল, বলে কি বোর্ডে কি লেখা আছে, আমি বললাম স্যার একটা রিয়াকশন আছে, কি রিয়াকশন? বলছে স্যার ডায়াল চাল্টার রিয়াকশন। বলছে এটা কিসের জন্য ব্যবহার করে? আমি বললাম স্যার এটা হচ্ছে রিং ওপেনিং অথবা রিং ক্লোজিং এর জন্য কি ব্যবহার করে। বলছে ঠিক আছে যাওগা। আমার যখন ঠিক আছে যাওগা বলে দিচ্ছে, একটা কোশ্চেন, আমার তো মনে ভয়, তো যদি বাই চান্স চাকরি হয়, তাহলে ভাই আমি 11 গ্রেডের চাকরি দেবো পাচ্ছি, কারণ কি পরের দিন তো আরসির পরীক্ষা দিচ্ছে, ওই দিন আমার আর কিচ্ছু জিজ্ঞেস করে নাই ভাই, শুধু এটুক আচ্ছা। বলছে বেরোয় চলে যাও। হুম। তারা 2-3 মাস পরে যখন, মানে আমার তখন বুঝেছে আগের ভাইবাটাও ভালো হইলো, পরের দিন শুধু একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, তা আবার পেরে গেলাম। এখন যদি হুম। বাই চান্সে কি চাকরি হয়, তাহলে আমার কাছে কোনটা হচ্ছে চাকরি, ঠিক আছে? সেটা কি এসও হচ্ছে নাকি আরসি হচ্ছে? আরসি তো পরের দিন দিলাম, পরের দিনই তো তারা কনফিডেন্স লিখেই কি বের করে দিল, যে আর দেখার দরকার নেই। পরে ভাই যেদিন মানে ফোন পাই বা যেদিন নিয়োগপত্র পাই, সেদিন সে একটু মনে শান্তি আসে, যে না যাক, আর দূরাইতে হচ্ছে না আর কি। কারণ আরসি হলে তখন আবারও দূরাইতে হবে হয়তোবা, কারণ আরসি থেকে আসতে যেতে গেলে আরো 2-3 বছর, মানে একটু তো টাকা পয়সা বা এটাও তো দরকার আছে, আমি তো হুম হুম একবারে হুম কি চলতে পারতে লাগে তো। ও আচ্ছা, আমি অবাক হয়েছিলাম যে এটা কি আলাদা আলাদা রেজাল্ট হয় কিনা। মানে আপনি যদি ওই সায়েন্টিফিক অফিসার হন তাহলে আরসির জন্য আর আলাদা করে আপনাকে ডাকবে না নাকি? ও না আচ্ছা। না না, ভাইবা পরীক্ষা আপনি সবই দিতে পারেন, এখন কোনটার জন্য হচ্ছেন, তারা তো বোর্ডে যেহেতু থাকেই, আচ্ছা একজনের তো আচ্ছা 2 আচ্ছা। জায়গায় দিবে না ভাই কখনোই। ওইটাই। আমি বুঝছেন? চিন্তা করতেছি আপনাকে মনে হয় আরসির জন্য বাদ দিয়ে সায়েন্টিফিক অফিসার নিছে, আমি এটা। হ্যাঁ সেটা তো বলতে পারেন যে হ্যাঁ, 2টে সেটাই ভাইভাতে বলছি। সে হ্যাঁ। কি করছে, সে যাচাই করতে হ্যাঁ, হইতে পারে। যাচাই করছে। কারণ মানে জাস্ট একদিন পরে পরে, আমার একদম স্পষ্ট মনে আছে, জাস্ট একদিন পরে পরে আগের দিন শুধু বললো কি যে বেরোয় চলে আসি, দরজা খুলবো আর কি, তখন বলে কি দাঁড়াও দাঁড়াও, তোমার এলাকা, তোমার তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু বলাই হয় নাই। হাই হাই, আমি তো ভাবতেছি কি, কারণ আমার তো ওই জেনারেল নলেজ তো পড়াশোনা ওরকম নাই, তাছাড়া আমি আবার কেটে হুম। বাদও দিয়ে দিছি। তা আমারে হুম। বলে কি যে তোমার এলাকার 2টা মুক্তিযুদ্ধের নাম বলো। হ্যাঁ, তো আমি আমার এলাকার 2টা মুক্তিযুদ্ধের নাম বলে দিয়ে বেরিয়ে সুন্দর করে চলে আসছি। আবার পরের দিন এই কনফিডেন্স, আচ্ছা। তখন আমার কাছে মনে হচ্ছে কি তারা 2 ভাইবা মিলে একই করছে, আমার হুম সিলেক্ট করছে হুম যে হুম। এরা কই দিব। আর তাছাড়া আগের ভাইবাগুলোও কি আবার তারা রিক্যাপ করে, উনি যেখানে হ্যাঁ। ছিল, যারা বোর্ডে ছিল, ওদের মনে থাকে যে তুমি এর আগে পরীক্ষা দিছো না, এরকম বলে। তো আমি বললাম, জি স্যার আমি এর আগে পরীক্ষা দিচ্ছি। সুতরাং তাদের কি সবকিছুই রিক্যাপে ছিল। ভাই আমি টানা 6টা, ধরতে গেলে আমি আরসির ভাইবা দেই আর এসওর ভাইবা দেই, ভাইবা দিছি টোটাল 6টা একই বোর্ডে। আচ্ছা, তারপর তাহলে এই কি সায়েন্টিফিক অফিসার।
আশরাফুল ভাই, ওখানে কি সব ভাই আপুরাই কি এরকমই হয়, মানে সবার গল্প কি এরকম, যারা যায় তাদের প্রথমবারে হয় না, না না তিন না, চারটা এরকম দিতে হয় এরকম? না, এরকম খুবই কম যে এতবার পরীক্ষা দিতে হয়েছে, এরকম নাকি খুবই কম। এবং আমারটা হচ্ছে কি, আমি প্রথমবার টিকার পর থেকে পরের কোনো পরীক্ষায় আমি কি করি নাই রিটার্নের। অনেকের এরকম হয়েছে, যখন যে একবার আপনার ভাইবা দিচ্ছেন, পরের বার রিটার্ন খারাপ হয়েছে, আর কি ও করতে পারেন না, আচ্ছা ভাইবা আচ্ছা। দিতে পারেন নাই। কিন্তু আমার হয়েছে কি, হুম। ওই যে বললাম কেমিস্ট্রির প্রত্যেকবার। প্রিপারেশনটা হওয়ার পরে প্রত্যেকবার রিটার্ন দিলে আমি কি, আমার কনফিডেন্স লেভেলটা উপরে উঠে গেছে। আমি রিটার্ন দিলেই মনে করি কি আমার কালকে ভাইবার জন্য টাকা আসবে। আবার ওটা খুবই শর্ট, মনে করেন রাতে পরীক্ষা দিয়ে আসে, মানে দিনে পরীক্ষা দিয়েছেন, সন্ধ্যার সময় রেজাল্ট যে আপনার ভাইবা ও কবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমি দিয়ে এদিক আরে থেকে তো রেডি বসে থাকতাম। এদিক থেকে তো বিসিএস এর থেকে এটা অনেক ভালো, কারণ আপনি 3 মাসের মধ্যে জেনে যাচ্ছেন আপনার তিন কি হতে মাসের যাচ্ছে, মধ্যেই তাই ভাই, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 মাসের হুম। মধ্যে, এই জন্য তো বললাম। এবং ভাই এগুলো একটা, ব্রাদার সবাই আসলে আমার মনে হয় এদিকেই আগানো উচিত, এবং যারা এগুলো একটা কেমিস্ট্রি প্লাস থেকে। পয়েন্ট কি জন্য, আমি একটা যখন হইতো না তখন হতাশ হইতাম, সাথে সাথে অন্য একটা সার্কুলার হয়ে যেত। ধরেন আপনার হুম অ্যাটমিক এনার্জি বাইরা বাংলাদেশ কি বলে, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি যেটা আর কি, ঠিক আছে। হুম এখানে হুম। আপনার আমি ভাইবা দিয়ে আসলাম, ভাইবাতে যেদিন মানে মানে রেজাল্ট হয়ে গেল, আমার চাকরি হয় নাই, মনটা খারাপ। বিকেল বেলায় দেখি আর একটা সাইন্টিফিক অফিসারের মানে সার্কুলার হয়ে রয়েছে ইয়েতে অ্যাটমিক, মানে এগুলো হচ্ছে কি এক একটা প্লাস পয়েন্ট, আশার আলো জাগানো। আচ্ছা এটা হয় নাই, এই তো আরেকটা তো সার্কুলার রয়েছে, এটা তো হয়ে যাবে। বুঝছেন, মানে এগুলা আচ্ছা একটা থেকে একটা টেনে 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 আমাকে নিয়ে আসছে এখানে। আশরাফুল, বিসিএস আইআর আসলে কি কি বিষয় নিয়ে রিসার্চ করে আর কি, ওদের স্কোপ আচ্ছা গুলা কি কি? আচ্ছা আচ্ছা, এখানে আসলে প্রথম কথা হচ্ছে যে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট। প্রথম কথা হচ্ছে এটা মাল্টিডিসিপ্লিনারির মধ্যে, কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মাইক্রোবায়োলজি, ভূগোল, জিওলজি, সয়েল সায়েন্স, মানে অল সাবজেক্ট কভার করে, যত ধরনের সাবজেক্ট আমার নলেজে আছে, জানা আছে, বা আমাদের দেশে যাদের জানা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলেন, একুয়াকালচার, ফিশিং কালচার, মানে যা বলেন আর কি, সব ব্রাঞ্চই আছে। আর প্রতিষ্ঠানটাই যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এবং টোটাল ইনস্টিটিউট আছে আপনার 12টার উপরে। এবং এই 12টা ইনস্টিটিউটের দুই একটা ইনস্টিটিউট হচ্ছে স্পেসিফিক, যেমন জয়পুরহাটে ওদিকে একটা স্পেসিফিক হচ্ছে, ওখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওই যে মাইনিং এ যারা কাজ করে আর কি, আর্কিওলজিক্যাল ওই জিনিসগুলো নিয়ে কাজ করে। আবার আমার যে প্রতিষ্ঠানটা, আমি লেদার রিসার্চ ইনস্টিটিউটে, একটা স্পেসিফিক যে কোনো লেদার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করে, যেগুলো আর কি আছে সেগুলা। আর বাকি যে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী এখানের যে ইনস্টিটিউট গুলা, এরা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। এখানে সব ব্রাঞ্চের কি রিসার্চ হয়। আর সেকেন্ড হচ্ছে, এখানে আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করি, যেমন কাস্টমস যেগুলো আছে, ঠিক আছে, হুম কাস্টমস এর যে স্যাম্পল গুলো আছে, সেগুলোর হচ্ছে আপনার কি টেস্টিং যে সার্ভিসটা, তারা কিন্তু আমাদের বিসিএসআর থেকে নেয়। এবং হুম। বিসিএসআর থেকে নেই বলতে, এবং ভালো, এবং চিটাগাঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে কি আপনার এই কাস্টমস এর সকল স্যাম্পল, যে কাস্টমার কোনো ধরনের কোনো টেস্ট করতে হবে, পাঠাই দিয়ে দেখা যায় কি বিসিএসআর এর কাছে, আমাদের এখান থেকে কি করে আপনার তারা এই টেস্টিং। এবং যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ নামের মধ্যে আছে, রিসার্চটা বেস্ট করে ইন্ডাস্ট্রিয়াল। যেমন আমার বেশিরভাগ যদিও বাইরে কিছু কাজ করি, আমি এখন বর্তমানে ম্যাটেরিয়াল সায়েন্সের উপর কাজ করতেছি, বাট আমি ম্যাটেরিয়ালটাও হচ্ছে কি ওই লেদারটাকে একটা ম্যাটেরিয়াল হিসেবে ধরে নিছি আর কি। কিন্তু যেহেতু আমি লেদার রিসার্চ ইনস্টিটিউটে, আমি কিন্তু কি ট্রাই করি আমি ঘুরে ফিরে কোনোভাবে লেদার রিলেটেড কোনো কাজ করার জন্য। বাকি এরকম যারা ফিজিক্সে পড়াশোনা করছে, ওরা ফিজিক্স রিলেটেড কাজগুলা করতেছে। যারা মেকানিক্যাল, ওখানে থেকে বুয়েটের স্টুডেন্টরাও আছে, বুয়েট চুয়েটে আছে। ইভেন এগ্রিভার্সিটির, ময়মনসিংহ এগ্রিভার্সিটি যারা আছে, ওইখান থেকেও আছে। ভেটেনারি থেকে আপনার সায়েন্টিফিক অফিসার নিচ্ছে। মানে জাস্ট এক কথা যদি বলতে চাই, আপনার অল সাইট আছে এখানে, ঠিক আছে। শুধু মানে একদিকে কোনোভাবে আমি কি করতে পারবো না, তাদেরকে কনসাইজ করতে পারবো না। সকল সাবজেক্টের উপরে কি করে আপনার আলাদা আলাদা ভাবে সায়েন্টিফিক অফিসার, রিসার্চ ইনস্টিটিউট আছে। ইনস্টিটিউট না থাকলে ডিভিশন আছে, ডিভিশন না থাকলে হচ্ছে আপনার ব্রাঞ্চ আছে, মানে আছেই। সুতরাং আপনি এখানে আচ্ছা সব আশরাফুল, সাবজেক্টের কি পাবেন, লোক পাবেন। হ্যাঁ, সায়েন্টিফিক অফিসার হিসেবে কত বছর ধরে আছো? আমার সায়েন্টিফিক অফিসার প্রায় তো আমি 22-এর মেতে জয়েন করছি, হুম হুম। 22-এর মে। তাহলে মোটামুটি আচ্ছা, যে প্রায় সামনে মে আসলে 3 বছর, 2.5 বছর। বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই 2.5 বছর হয়ে সায়েন্টিফিক গেছে। অফিসার থেকে তোমার মানে ক্যারিয়ার গ্রোথটা একটু যদি শেয়ার করো আর কি, এখান থেকে তুমি প্রমোশন পেয়ে পেয়ে হুম। আলটিমেটলি আ- সিলিংটা কোথায়, কোন পজিশন পর্যন্ত ও মানে যাওয়া আচ্ছা, যাবে আর কি আমাদের বাই দ্য এন্ড অফ এই ক্যারিয়ার? হ্যাঁ, আমাদের এই অর্গানাইজেশনে আপনার শুরু হচ্ছে, যদিও সায়েন্টিফিক অফিসার এবং আরসি মানে রিসার্চ কেমিস্ট, এই দুটো থেকেই নিয়োগটা শুরু হয়। এখানে রিসার্চ ইঞ্জিনিয়ারও হতে পারে, অথবা হচ্ছে আপনার সায়েন্টিফিক অফিসারকে ওখানে ইঞ্জিনিয়ার হিসেবেও নেই আর কি।
মানে সায়েন্টিফিক অফিসার আমরা যেরকম, ওরা হচ্ছে কি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ওরকম রিসার্চ ইঞ্জিনিয়ার বলেন, ওই পোস্টে নেই, এটা তো নবম গ্রেডের। তারপরে একটা প্রমোশনে হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার। হ্যাঁ, ওই ওই ইকুইভ্যালেন্ট হিসেবে ইঞ্জিনিয়ার বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে আপনার 6 গ্রেডে চলে যায়। তারপরে হচ্ছে আপনার পিএসও বলে, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, সেটা হচ্ছে আপনার যায় 4th গ্রেডে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার কথা সিএসও, ঠিক আছে, চিফ সায়েন্টিফিক অফিসার, সেটা 3rd গ্রেডে চলে যায় আর কি, ঠিক আছে, 3rd গ্রেডে। এরপরে ডিরেক্টর, যেটা 2nd গ্রেড বলে আর কি, ডিরেক্টর 3rd গ্রেডে, ওয়াও। 2nd গ্রেড এরকম। মানে থার্ড সেকেন্ডের এদিকে গেলে আপনার একটু চোরা টাইপের আছে আর কি, এরকম নিচে দেখা যায় সায়েন্টিফিক অফিসারের পোস্ট বেশি, উপরে খালি হইলে আপনি যাতে উঠতে পারবেন আর কি, একটু কি আছে মাউন্টেনের মতন হুম যেরকম আর কি, এরকম আছে। হুম তবে গ্রোথ এরকম আর কি। হুম 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 আর যে আর যেহেতু রিসার্চ অর্গানাইজেশন প্রথম 2-3টা আপনার সায়েন্টিফিক অফিসার বা সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এগুলাতে বেশি একটা কি নাই, যেমন নর্মালি যেরকম সময় লাগে 3-4-5 বছর পরে পরে হওয়া যায়। উপরের দিকে যায় ক্ষেত্রে ওখানে সব প্রতিষ্ঠানে কি একই রকম, উপরে পোস্ট কম থাকে। দেখা গেছে কি এসও নিয়োগ হচ্ছে 200টা, কিন্তু পিএসও বা প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হয়তো বা 30টা। এই 200 থেকেই তো 30টাকে নিতে হবে। তো হুম ওখানে যে আপনাকে অটোমেটিক্যালি আপনি এমনিতেই পড়বেন। তো স্বাভাবিক। এগুলা চাকরির হুম। নর্মসের মধ্যেই পড়ে, এগুলো কোনো সমস্যা না, আচ্ছা, ঠিক আছে। আশরাফুল, এই হুম। তুমি আমাদের যে লাস্ট এপিসোডটা ছিল নোমানের সাথে, সেখানে আমাদের একটা হট ডিবেট ছিল হচ্ছে গভর্নমেন্ট ভার্সেস হচ্ছে প্রাইভেট জব নিয়ে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তুমি তো আসলে মুদ্রার দুই পিঠটাই দেখছো, আমি প্রাইভেট হ্যাঁ, আমি এবং হচ্ছে দুপুরটাই দেখছি। গভর্নমেন্ট। তো এখন তোমার জন্য না, তুমি যারা আমাদের ছোট ভাই ব্রাদাররা আছে, আপকামিং গ্রাজুয়েটস আছে, বা যারা এখন বিগিনার পর্যায়ে কোথাও জব করছে, তাদের জন্য যদি বলো যে আসলেই গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের মধ্যে বেসিক ডিফারেন্সটা, বা আসলে কোনটার দিকে তাদের যাওয়া উচিত, পার্সু করা উচিত? আচ্ছা, এটার সাথে কি আমি যারা হায়ার স্টাডি আছে ওটা ধরবো, নাকি শুধুমাত্র বাংলাদেশের পার্সপেক্টিভে গভর্নমেন্ট আর প্রাইভেট এই দুটো ধরবো? হ্যাঁ, শুধু বাংলাদেশ, গভর্নমেন্ট প্রাইভেট। আচ্ছা, শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি গভর্নমেন্ট এবং প্রাইভেট ধরি, যারা শুনতেছে, আমার ছোট বড় যেই হোক, ঠিক আছে, সেটা একান্তই ডিপেন্ড করবে তার উপর, যে সে গভর্নমেন্টে যেতে গেলে আপনাকে যে পরিমাণ সময় ব্যয় করতে হবে, সেটা চাকরি করে হোক। আমার চাকরি করে 4 বছর লাগছে, আমার অনেক ফ্রেন্ড আছে চাকরি ছাড়াও 5 বছর লাগছে, 6 বছর লাগছে, এবং লাস্টে হয়ও নাই। হুম হুম সুতরাং কেউ যদি চিন্তা করে যে না আমি গভর্নমেন্ট নিব, তাহলে তার মাথায় প্রথম কথা হচ্ছে যে আমাকে যে আমি যে যে পথে হাঁটতেছি সেই পথটা কেমন সবাই জানে, এখন আর ওই না জানার কেউ নাই, সবাই জেনেই কি মাঠে নামে। সুতরাং তাদেরকে মাঠে নামতে হবে ওভাবেই, যে আমি কি করব। আর জবের ক্ষেত্রে যদি বলি, আমার দৃষ্টিকোণ থেকে প্রাইভেট গভর্নমেন্ট যেটা আমি দূরেই দেখে আসছি, ওখানে প্রাইভেট আমি 4 বছর চাকরি করছি। হুম সুতরাং হুম। এটা কিন্তু কি একবারে কি কম যে ব্যাপারটা এরকম না। না। ওখানে আমার একটা প্রমোশন হয়েছে, হ্যাঁ, আবার এখানে 2.5 বছর। জব বাই দুটেই জব, ঠিক আছে। সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি আপনার জবটাকে কিভাবে নিচ্ছেন। হুম আমি যখন ফার্মাতে চাকরি করছি, আমি ওই জবটাকে মাথায় নিতে পারি নাই জন্য আমার কাছে প্যারা লাগছে। আমি জানি না শোয়েব ভাইয়ের কাছে কেমন লাগছে, তার কাছে প্যারা লাগে নাই কে। মিজান ভাইয়ের কাছে কেমন লাগছে, তার কাছে প্যারা লাগে নাই কে। ইভেন ইভেন আমাদের যে আরেকটা পলাশ আছে, নামটা কি জানি, সানাউল কবির পলাশ। সানোয়ার কবির পলাশ, ও হ্যাঁ, নোভার্টিসে। তার সাথে যখনই আমি কথা বলছি ওই টঙ্গীতে থাকাকালীন সময়ে, তার এনে চাকরি নিয়ে কখনোই আমি কোনো ধরনের কি, সে তো নোভার্টিসে মনে আছে ঠিক না এখনো, হুম হুম হুম। তারা কিন্তু চাকরি নিয়ে কখনো ধরনের আমি কোনো ধরনের কি কোনো অবজেকশন বা কোনো ধরনের কি তার কাছে শুনি নাই। তার মানে কি সে ওটাকে এনজয় করতেছে। কিন্তু আমার কাছে কি, আমি বলতাম না, বাট আমার মাথার মধ্যে সেট ছিল, কারণ আমি ওখানে থাকবো না, আমার প্ল্যানই ছিল মাথায়, বা আমার মাথায় সেট কিছু ছিল এটা। তো যারা সেট করে রাখতে পারে যে আমার এই যে নুমানের ভিডিওতে কি বলছে আমি ঠিক জানি না, যে গভর্নমেন্টের ব্যাপারে সে কি বলছে, সে তো ভালো জায়গায় আছে, আমি তো তোমার দেখতেছি ভালো আছে। তোমার ইভেন আমি তোমার যদি বলি অ্যাসাইনমেন্ট আমার সাথে ভালো আছে, তোমার ঠিক আছে। অ্যাসাইনমেন্ট থাকবে সেটাই যে, বলছে। তোমার অ্যাসাইনমেন্ট থাকবে হ্যাঁ। এটা, এটা শেষ করে নোমানের এপিসোড এবং আমাদের চ্যানেলের সব ভিডিও। না না, আমি নোমান ভাই সেটাই, ওটাই বলছে। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতেছি যে নোমানের ক্ষেত্রে যদি, তো ওই জন্যই বলতেছি যে আসলে আমি কোথায় আছি, সেখানে আমি নিজে স্যাটিসফাই কিনা, সেটা প্রথম কথা। আর চাকরি তো চাকরি ভাই, এটা গভর্নমেন্ট না, চাকরি হোক এখানে একটা, আর প্রাইভেট আমি চাকরি। আমি হ্যাঁ। আমি যদি দুইটা পয়েন্ট স্পেসিফিক্যালি বলি, একটা হচ্ছে আহ, মানে ফিনান্সিয়াল ওয়াইজ, হ্যাঁ, হুম, আরেকটা হচ্ছে জবের মধ্যে যে এফোর্ট দেওয়া, মেন্টাল বা ফিজিক্যাল, হ্যাঁ, হুম, এই দুইটা জিনিস যদি আমি টাকা পয়সা এবং হচ্ছে আমার এফোর্ট, এই হুম, হুম। প্লাস দুইটাকে, ক্যারিয়ার গ্রোথটা। হ্যাঁ, প্লাস ক্যারিয়ার গ্রোথ, এই তিনটাকে হুম প্যারামিটার ধরে যদি আমি কম্পেয়ার করতে চাই। আচ্ছা,
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমি বলি কেরিয়ার গ্রোথ ভালো প্রাইভেট জবে। আমি ওখানে 4 বছর থেকে, আমি যখন এই যে এখানে আরো 2 বছর চাকরি করছি, আমার এখন এখানে আমি যা স্যালারি পাই, আমি যদি ওই প্রাইভেটে থাকতাম তার সাথে স্যালারি কি বেশি হইতো কিনা এটা শোয়েব খুব ভালোই জানে, ঠিক আছে। সুতরাং মানে না, আমি বলতে চাইতেছি তুমি বলো, কেরিয়ার আমি গ্রোথ ওই, দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ, বলো। আচ্ছা, তো কেরিয়ার গ্রোথ হচ্ছে ওখানেই, কিন্তু কি ফেয়ারলি ওখানে চমৎকার ভাবে আপনার কেরিয়ার গ্রোথ করবে আপনি যদি কি মনোযোগ দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। গভর্নমেন্ট জবের তো একটা মানে নির্দিষ্ট সময় আছে, 6 বছরে আপনার এই ক্রাইটেরিয়া ফিল আপ হবে কিনা। ওখানে তা নাই ভাই, আপনি এক্সিলেন্সি আপনাকে উপরে টেনে তুলবে ওই জবগুলোতে। প্রাইভেট মানেই কি, প্রাইভেট জবগুলোতে হচ্ছে কম্পিটিটিভ। আমরা এখানে যদি মনে করি যে গভর্নমেন্ট জবগুলোর আমাদেরটা কম্পিটিটিভ, কারণ আমরা যেহেতু সাইন্টিফিক কাজ করি, আমাদের একটা পেপার হচ্ছে না 10টা পেপার হচ্ছে, এটা পুরো ওয়ার্ল্ড জেনে যাচ্ছে ভাই। আপনি জেনে যাচ্ছেন, আপনি আমার এমওএসটিতে ঢুকেন, সাইন্টিফিক অফিসার লিখে সার্চ দেন, আমার নাম চলে আসবে, আমার পাবলিকেশন করে চলে আসবে। অন্য জন এটা পাবেন, কিন্তু অন্যান্য জবগুলো কি পাবেন? আমি শুধু আমার প্রতিষ্ঠান দিয়ে তো তুলনা দিলে চলবে না। ব্যাংকে রাইট, যান রাইট। আপনি, যে গতানুগতিক যে কাজ করতেছে সে সেই কাজই করতেছে। আপনি একজন ব্যাংকের ক্যাশিয়ারের সাথে কথা বলে দেখেন, সে বলতেছে কি যে তার এই জবটা নেওয়া ভুল হয়েছে, সারাদিন এখানে বসে টাকা করি। আরে ভাই, সেটা হচ্ছে কি চাকরি, চাকরি সেটা গভর্নমেন্ট হোক আর যাই হোক। তবে আমি যেটা মনে করতেছি যে কেরিয়ার গ্রোথের যে ব্যাপারটা, এখন আমরা ইয়ং পিপল এবং জেনারেশনটা এমন একটা জেনারেশন, এক্সিলেন্সি আপনাকে টেনে নিবে, এটা পুরো ওয়ার্ল্ড এক জায়গায়। আপনার বাংলাদেশে বসেই কি ওয়ার্ল্ডের কাজ করতে পারে, যারা যে ফ্রিল্যান্সিং করে এখানে বসে বসে ভাই আমেরিকার কোম্পানির কাজ করে দিচ্ছে, করতেছে না? তাহলে কেমনে করতেছে? সেজন্যই বলতেছি কি যে আপনার কেরিয়ার আপনি কি করবেন, ডিটারমাইন করবেন যে আমি এখানে থাকবো এবং এখান থেকে আমাকে তুলে নিয়ে যাবে। সুতরাং গভর্নমেন্ট প্রাইভেট সেটা যদি আপনার খুব ইচ্ছে থাকে, যেমন ওই যে আমি বলছিলাম যে গভর্নমেন্টে যাবো, আমার প্যারা একটা মাথার ভিতরে ঢুকে গেছিল, আমি ওটা বেরোতে পারি নাই, গভর্নমেন্ট নিয়ে ছাড়ছি, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। তো আপনি যদি সেটা না করতে পারেন, দরকার নাই রে ভাই, আপনি প্রাইভেটে ট্রাই করেন এবং সেখানে, হ্যাঁ এটা চ্যালেঞ্জ নিতে হবে যে সব প্রাইভেটে যে ভালো হবে সেরকম না। তাহলে তো সবাই কি এক জায়গায় থেকে খুঁটি গেড়ে বসে থাকতো, খুঁটি গেড়ে বসার দিন নাই। আপনার ভালোটাতে যেতে হবে, এক জায়গায় না রাখলে চেঞ্জ করবেন, না, আশরাফুল, চেঞ্জ আমি করে অন্য জায়গায় আরেকটু যাবেন। আরেকটু হুম, আরেকটু পয়েন্টে আসি। বিষয়টা হচ্ছে যারা ক্যারিয়ারের শুরুর দিকে থাকে বা গ্রাজুয়েশন লেভেলে থাকে, তারা কিন্তু আমরা এখন যেভাবে চিন্তা করার পাই, স্কোপ পাচ্ছি, আমরা আট তারা দশ তারা বছর পায় না, হ্যাঁ। তারা তো এত কিছু জানে না। তো তারা তখন একভাবে চিন্তা করে যে ওই যে তুমি যেটা বললা যে গভর্নমেন্ট জব একটা লাগবে, এটা একটা ব্যাপার আছে। হুম, তো এইটা হুম, তো হুম, হুম। তখনকার থিঙ্কিং, কিন্তু তোমার এখন যে কারেন্ট থিঙ্কিং, বা তুমি তো একটা সায়েন্টিফিক ফিল্ডে আছো যেখানে তুমি এনজয় করছো, বা অন্য যারা করছে তারা এই পর্যায়ে এসে, আমি যেভাবে চিন্তা করি, ন্যাচারালি আমি ডাইনে বাঁয়ে তাকাই যে আমার সাথে যারা আছে ওরা এখন কেমন টাকা পয়সা পাচ্ছে, কেমন হুম কেমন, আচ্ছা তারা আচ্ছা। লাইফটা কেমন লিড করতেছে, তাদের সামনে ফিউচারটা কেমন, তারা কেমন সিকিউর ফিল করতেছে, হ্যাঁ, এবং হুম, তারা কতটুকু এফোর্ট দেয়া লাগতেছে, সে কতক্ষণ অফিস করতেছে, কয়দিন ছুটি পাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তখন বড় হয়ে দাঁড়ায়, তাই না? হুম, 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 তো এই হুম। এই ওরা এখন যেভাবে চিন্তা করতেছে, ওটা তো ওরা করতেছেই। এই আমরা যে 8-10 বছর পরে এসে যে চিন্তার যে খোরাকটা পাচ্ছি, এখান থেকে যদি তুমি ওদেরকে বলতে চাও স্পেসিফিক্যালি, একদম নির্মোহভাবে, তাহলে তুমি তাদেরকে আচ্ছা কি বলবা? আচ্ছা, সেক্ষেত্রে যদি বলি, আমি আমার অর্গানাইজেশন দিয়ে যদি বলি, আমারটা আসলে কেরিয়ারের পুরাটাই আলাদা একটা, মানে অন্যান্য সরকারি চাকরি থেকে আমি পুরাটাই আলাদা আমারটা। হুম। কারণ যদিও টাইম একই মাইনে চলে, যে ছুটি ছাটা সবকিছু সরকারি অফিস অনুসারে চলে, বাট যেহেতু এটা সাইন্টিফিক কাজ, আমি অফিস থেকে এসে যদি বাসায় চিন্তা না করি আমি পরের দিন কি রিসার্চ করব, এটা আমার মাথায় আসবে না। ওখানে বসেই গিয়ে আমি চিন্তা করে রিসার্চ করব আর বছরের শেষে একটা হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিকেশন করবো, এটা হবে না। আমার ক্ষেত্রে আলাদা, আমারটা ভুলে গেলাম। আমি এক্সপিরিয়েন্স থেকে, এটা কিন্তু আমার যেহেতু চাকরি, আমি এখান থেকে না, এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতেছি, ওই যে সিকিউরিটির যে ব্যাপারটা বললো যে লাইফ সিকিউর, টাকা পয়সা, ভাই আমি জানি না গভর্নমেন্ট, আছে তো অনেকেরই, হয়তো বা অনেকে তো দেখি যে বড় বড় টাকাওয়ালা লোক তো সব গভর্নমেন্ট জব দেখতেছে, তারা কিভাবে করে আমি জানি না, যেহেতু আমারটা তো কি নাই। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে খুব বেশি টাকা পয়সা কোনো আমার সরকারি অফিস চাকরিতেই নাই। দুর্নীতিমুক্ত। খুব বেশি টাকা পয়সা কোনো সরকারি চাকরিতে নাই, আমি বলতেছি আর কি। এখন তারা হ্যাঁ, হ্যাঁ। কিভাবে করে সেটা আমি জানি না ভাই, ঠিক হ্যাঁ, আছে। ছোট করে একটু বলি, আমি চিটাং বিসিএসআই এর খুব যাতায়াত হয়েছে অনেকবার। আমার কাছে মনে হয়েছে এটার মতো ফেয়ার এন্ড জায়গা না আমি আমি কোনো, মানে না সরকারি সেটা কোনো আমি, জায়গা দেখি নাই আর কি, মানে আমি ওই খুবই জন্য বললাম যে ভালো লাগছে। আমাদের সাথে রিলেটেড না, যায় ঠিক না, আছে। যায় না, হ্যাঁ, আমরা যেহেতু অনেক জায়গায় রিলেটেড হয় না, না। আমি ওটা বলতে পারতেছি না, সেই জন্য আমি বললাম। আমি এক্সপিরিয়েন্স কেন বলতেছি যে আমাদের সাথে যেহেতু না, আমি এটা বাদই দিলাম, কিন্তু অন্যান্য যেগুলো আছে, এই যারা চাকরি করে ওরাও যে, আমি ওটাই বলতেছি যে কেউ তো ওরকম বলতেছে না যে না এখানে খুব আহামরি কি কেরিয়ার গ্রোথ হচ্ছে,
টাকা পয়সা হচ্ছে, কিন্তু মানুষ কেন জানে তবুও কি এর পিছনে দৌড়ায়। সেটা ওই যে সোহাইব যেরকম বলছে যে মানুষ চিন্তা করে কি আমি সিকিউরড কেমন আছি। এই যে একটা ঝামেলা গেল, ঠিক আছে, এই যে একটা অভ্যুত্থানে গেল, অনেকগুলা কোম্পানি, কিছু কোম্পানি বন্ধ হওয়ার মতন, ওখানে তো ভাই আমি থাকতে পারতাম, আপনি থাকতে পারতেন। রাইট। সে এই যে যে টার্নিং পয়েন্টটা, এই টার্নিং পয়েন্টটাতে আমার মানে আমি যেখানে ছিলাম আমার চিন্তা করতে হয় নাই। আমি অফিসে তারপরে করোনাও একটা কি, করোনা কিন্তু ভালো একটা শিক্ষা দিয়ে গেছে। হুম 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 করোনাতেও কি প্রাইভেট কোম্পানি প্রায় বন্ধ, বেশিরভাগ প্রাইভেট কোম্পানি বন্ধ ছিল, শুধুমাত্র ফার্মা বা কয়েকটা রিলেটেড মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা হেলথ সার্ভিস সেক্টর ছাড়া ভাই একটা দেড়টা বছর প্রায় কি ছিল, বন্ধ ছিল। হুম হুম। এই যে এই চিন্তাগুলা মানুষের মধ্যে ঢুকে যায়, ওরাও দেখে আসতেছে যারা এই যে বিভিন্ন চাকরির জন্য কি খোঁজাখুঁজি করে, ওরা এই সময়টাতে ভাবে কি যে ভবিষ্যতেও যে এরকম আসবে না তার কোনো কি নিশ্চয়তা কি, যে ক্ষেত্রে আমার 1.5 বছর হঠাৎ করে চাকরি নাই, এরকম হয়ে যেতে পারে না। তো ওই জন্য সিকিউরিটির কথা চিন্তা করে সবাই চাই করি আমি একটু সিকিউর একটা কি চাকরি নিয়ে নেই, একটা গভর্নমেন্ট যদি হয়ে যেত। আর যাই হোক ভাই, চাকরিটা তো কি করতেছে না, যাচ্ছে না। এই চিন্তা করে প্রথম প্রায়োরিটি দেয় হচ্ছে সিকিউরিটি পারপাসে। আমি জানি না, খুব কম মানুষই মনে হয় প্রায়োরিটি দেয় যে আমার অনেক টাকা পয়সা হবে বা ঘুষ টুস খেয়ে আমি অনেক টাকা পয়সা ওয়ালা হবো। এটা মনে হয় কেউ চিন্তা করে না, অন্তত পক্ষে যারা অনার্স মাস্টার্স পড়াশোনা করে, কারণ স্টুডেন্ট অবস্থায় মানুষের বিবেক ভালো থাকে ভাই, ঠিক আছে কিনা, এদের মোরালিটি অনেক ভালো থাকে। মোরালিটি তো নষ্ট হয় ভাই পরবর্তীতে আইসে, যখন আপনার উপর টাকার দরকার পড়ে, ফ্যামিলি চাই, এটা চাই ওটা চাই, ব্যাংকে সেভিং দরকার পড়ে, তখন স্টুডেন্ট লাইফে তো আপনার উপর টাকা চায় না কেউ, যার কারণে আপনার মোরালিটি ভালো থাকে। ওরা ওই বেশি টাকা বা ঘুষ করে খাবে সেটা চায় না, তারা চিন্তা করে সিকিউরিটিটা। এই যে সিকিউরিটিটার তো উদাহরণ আপনারা দেখলেনই ভাই। এজন্য অনেকে কি করে গভর্নমেন্টের জন্য স্পেসিফিক ট্রাই করে। তো আমি যারা আপকামিং আসতেছে তাদেরকে বলতে চাই যে যদি আপনাদের এরকম ইচ্ছা থাকে যে না আমি লাইফে কখনোই কোনো রিস্ক নিব না, আমি সিকিউরই থাকবো, মানে গভর্নমেন্ট জব করেই থাকবো, আমি কখনোই সিকিউর কেন নিব না, আমি সেটা বলতেছি যারা নেয় নাই, করোনাতে চলে গেছে, ওরা কি পরবর্তীতে আর চাকরি পায় নাই, ওরা কি চাকরি করতেছে না, হুম, চাকরি করে খাচ্ছে তো। করতেছে, আপনি যদি খাচ্ছে। আপনি যদি সেটা না নিতে চান, মানে আপকামিং যারা আসতেছে তারা যদি বলে যে না আমি এই 6 মাসও কি করবো না, এরকম নিব না, 1 বছর আমার লাইফ দিয়ে যাবে না, সেটা আসলে ভুল কথা। আপনার লাইফে যতটুকু লেখা আছে সেটুকু আপনার ভিতরে যাবেই। তো তারপরে হচ্ছে আপনার ট্রাই করাটা আপনার হাতে, যে আমি না, আমি ওইটুকু কি রিস্ক নিব না, আমি সর্বোচ্চ চেষ্টা জীবনের শুরুতেই করব, যেন আমার জীবনের মাঝামাঝিতে যে কি না করতে হয়। কোনো সময় উত্থান পতন আসলে, 6 মাস 1 বছরের উত্থান পতন আসলে, যেমন চাকরি অনেক ক্ষেত্রে হয় যে চাকরি এমনি কোম্পানি টোম্পানি সবই আছে, কিছু সময়ে আহ আহ, কিছু অর্থাৎ কোম্পানির পলিটিক্সও অনেকে আছে, গভর্নমেন্টে যেরকম আছে কোম্পানিতে অনেক অনেক পলিটিক্স আছে। হ্যাঁ, ওখানে পলিটিক্স এর কারণে দেখা যায় কি একজন টিকতে পারে না, এনভায়রনমেন্টটা তাকে সুইট করে না, সে কি করে হয় বাধ্য হয়ে ছেড়ে দেয় 3 মাস 6 মাসের জন্য, আরেকটা খুঁজে, অথবা কেউ কষ্ট করে ওখানে চেপে ধরে রেখে আরেকটা খুঁজে নেই, যে হ্যাঁ আরেকটা খোঁজা পর্যন্ত আমি কি এখানে থাকতে হবে। এই রিস্ক যারা নিবে না বা নেওয়ার মতন কি নাই, আহ হুম, ইচ্ছা সক্ষমতা নাই নেই। বা হুম, ক্ষমতা নাই, তারা গভর্নমেন্টের জন্য প্রথম থেকে এফোর্ট দিবে, এবং সেটা যদি এফোর্ট দেওয়ার মতন হয় তারা সেকেন্ড ইয়ার থেকে শুরু করবে। আমি মনে করি এই অনার্স মাস্টার্স করে যায় আরে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে না, শুরু করবে, যেন পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ আশরাফুলের হ্যাঁ কথা প্রসঙ্গে একটা বিষয় আসে, যেমন অফিস হ্যাঁ, পলিটিক্স। অফিস পলিটিক্স তো প্রাইভেটেও আছে, গভর্নমেন্টেও আছে, তুমি যেটা গভর্নমেন্টও বললা। আছে, হ্যাঁ। এখন প্রাইভেটে যদি কারো থাকে তাহলে তো সে একটু চেপে চুপে থেকে অন্যদিকে চলে গেল। ট্রাই করে, গভর্নমেন্ট হ্যাঁ হ্যাঁ গভর্নমেন্টে এই পলিটিক্স থেকে সে কি করবে? সে কি ভালো আচ্ছা, প্রশ্ন তো। চেপে ধরে রাখবে হ্যাঁ সারা খুবই, জীবন? এটা একটা মারাত্মক মারাত্মক আসলে মারাত্মক কোশ্চেন করছে এরকম, না, আমার কারণ এক্সপিরিয়েন্স কারণ থেকে কারণ বা, এটা তার মেন্টাল হেলথে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে, তাই না? এবং সেটাই হয়। হুম আমরা তো ফিজিক্যাল হেলথ নিয়ে খুব বেশি ডাক্তার দেখাই, হুম বাংলাদেশে প্রচুর ডাক্তার আছে ফিজিক্যাল হেলথের। আপনি যাচ্ছেন ভাই আমার ঘুম হয় না, এই হয় না তেন হয় না, আপনার কয়জনের মেন্টাল হেলথের ডাক্তার আছে বাংলাদেশে বসে ভালো, নাম বলতে পারবেন? নাই। কারণ কি, মেন্টাল হেলথের কি আমরা এটা যে একটা হেলথ সেটা আমরা চিন্তাই করি না, ঠিক আছে। এবং গভর্নমেন্ট চাকরিতে যারা এই পলিটিক্স এর অধীনে পড়ে তারা সবাই কি মানসিক অসুস্থ রোগী হয়ে যায়, এটার কোনো বিকল্প নাই কারণ তারা ট্রিটমেন্টও করে না আর এটা হয় না, কিন্তু ওই যে স্যালারিটা কি চলে, কন্টিনিউয়াস চলতেছে। স্যালারিটা চলে, সেটা আর হুম, কি। কিন্তু আপনি হিউমিলেটিং হচ্ছেন, এখানেও হবেন। হ্যাঁ, গভর্নমেন্টেও কি আপনাকে ছেড়ে দিবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমার জাস্ট লাস্টে একটু জানার, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আশরাফ হ্যাঁ ভাই। হ্যাঁ তো
আমি জানি যে আমার যতটুকু মনে পড়ে আমার পয়েন্টে বা ইয়াতে কুলাচ্ছিল না বিসিএসআইয়ের পরীক্ষা দেওয়া, মানে হচ্ছে বিসিএসআইয়ের পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম কি ক্রাইটেরিয়া লাগে। এখন আমি ওই যে আপনার মতো যে এসএসসিতে 3.5 পেয়ে যে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে পারবেন না, এটা কিন্তু আপনি জানতেন না, জানলে হয়তো তখনই চেষ্টা তখন করতেন। হ্যাঁ, সেটা 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 ঠিক। তো হ্যাঁ এখন এই যে ছেলেটা যেমন সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে ও কিন্তু জানে না, তো একটু তার জন্য যদি বলেন যে তার কি নিয়ে আগানো উচিত আপনার এই আচ্ছা, সায়েন্টিফিক অফিসার এখন হওয়ার হ্যাঁ জন্য। আমি যদি বলি, যদি কেউ সায়েন্টিফিক অফিসার না, আমার এই হুম প্রতিষ্ঠানকে টার্গেট করে যদি কেউ কি করে হুম পড়াশোনা হুম করে বা টার্গেট করে, হুম। আসলে তার কেরিয়ার আমার এখানে চাইতে তার আর আগাই থাকবে। কেন আমি আচ্ছা, বলি, নাইস। আমার হুম এখানে আসার জন্য যেটা করতে চাবে সে, তার সাথে যদি শুধুমাত্র একটু একটু ইংরেজিটা বা যেটা আমরা আইএলটিএস বা জিআরই বলি সেটা যদি একটু করে রাখে, এখানে জয়েনিং এর আগে সে বাইরে চলে যাবে। আচ্ছা। ঠিক আছে, তার যদি প্ল্যানই থাকে। কারণ আমি দেখেন এখানে সায়েন্টিফিক অফিসার হয়ে জয়েন করার পরে প্রথম দিকে চাকরি স্থায়ীকরণের জন্য কিছু মিনিমাম ক্রাইটেরিয়া আছে, হুম সেগুলা করলাম। করার পরে এখানে আমাদের নিজস্ব কিছু আর&ডি নিচ্ছি, নেওয়ার পরে আমার এখন মাথার ভিতরে সেট আপ হয়ে আছে যে আমাকে এনিহাউ কি করতে হবে, একটা ভালো মানের বাইরে থেকে আমি ভালো পাবলিকেশন। একটা টপিকস এর উপর একটা কি আপনার হুম পিএইচডি যেন করে আসতে পারি, যেটা হুম আমার হুম দেশের গবেষণাকে কি করতে পারে, স্ট্যান্ডার্ড লেভেল তুলতে পারে। বাই পাবলিকেশন সবাই করতে হুম পারবে বা হুম ছোটখাটো সবাই করতেছি আমরা, কিন্তু হুম মানে আমার গবেষণাকে স্ট্যান্ডার্ড লেভেলে করতে গেলে তো আমার জ্ঞানটাকে বা জানাটাকে তো স্ট্যান্ডার্ড করে হুম আনতে হবে আগে। রাইট। হুম ঠিক আছে, হুম তো যারা হুম বাইরে থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা যাচ্ছে, বাইরের হুম আমেরিকা বলেন বা বাইরে থেকে পিএইচডি করে, তারা যখন আসতেছে, তাদের যে রিসার্চ কোয়ালিটিটা হচ্ছে, আমি হুম না যে এখানে যতই কি করি হুম রিসার্চ করি, আমার কোয়ালিটির কিন্তু ওখানে কি যাচ্ছে না। সুতরাং ম্যাচ ওই করবে না। জন্য আমি হুম বলতেছি যে যারা রিসার্চ, আমারটা তো রিসার্চ অর্গানাইজেশন, এটা যদি কেউ চিন্তা করে যে না ওটা একটা সরকারি চাকরি, তাহলে ভুল। এখানে যদি কেউ আসে, তাহলে ওকে ইচ্ছা করে নিয়ে আসতে হবে যে আমি কি করব, আমি রিসার্চ কেরিয়ার রিসার্চ করবো বিদেই আমি এখানে কি করছি, আসছি। কারণ সে এখানে আসবেই রিসার্চ করার জন্য, অথবা বাইরে পড়বে পিএইচডি করবে, তাও কি এখান থেকে যাওয়ার সুযোগ আছে। আমার প্রতিষ্ঠানটা তো এটা একটা একদম কি ধরতে গেলে ওপেনই, আপনি এখানে হুম আসবেন, আপনি সায়েন্টিফিক অফিসে রিসার্চ করবেন, রিসার্চের জন্য আপনি পিএইচডি করবেন, পিএইচডি করে এসে আবার কি রিসার্চ করবেন, দেশকে সাপোর্ট দিবেন, ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিবেন। হুম হুম। ঠিক আছে, এই নাইস। জন্য হচ্ছে কি আপনার না মানে তাকে হচ্ছে থিসিস তো তাহলে করতেই হবে, তাই থিসিসটা না? করতে হবে এবং আর রিসার্চ মাইন্ড সেট রেজাল্ট করতে হবে কেমন আর কি। রাখতে হবে? 3.5 এর উপরে? 3.5 রেজাল্ট, এখানে আসলে রেজাল্ট ওরকম নয়, ফ্যাক্টর কোনো কখনো দেখে না। তবে ভাইবার সময় জিজ্ঞেস করে যে তোমার এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট কত, ওখানে মনে হয় মার্কস আছে, আমি ঠিক জানি না ওই থাকতে ভিতরের পারে, হ্যাঁ। প্রবিধান মালাটা বা ওরকম জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে। ওকে, তাহলে একটা গাইডলাইন পেলাম যে যারা হুম। থিসিস করতেছে না তাদের থিসিস করা উচিত, যেমন আমরা করি হ্যাঁ, নাই, আমরা রিসার্চ অর্গানাইজেশনে তখনই আসতে বাদ। গেলে তাদের করা উচিত। ঠিক আছে। শহীদ ভাই জানলে আগে করে রাখতো। আচ্ছা আশরাফুল, তুমি তুমি অনেক সুন্দর কভার করেছো, এখান থেকে আসলে অনেক ইনসাইট আমাদের ছোট ভাই ব্রাদাররা পেয়েছে। তো লাস্ট একটা বিষয়ে একটু তোমার ইনপুট চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে রিসার্চকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমার কোনো স্পেসিফিক পরামর্শ আছে কিনা? হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে আমি তো একটু আগেই বললাম যে আমার যেহেতু অর্গানাইজেশনটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি বেস রিসার্চ করার জন্য আসলে, কারণ হচ্ছে আমি রিসার্চ করতেছি, একটা পাবলিকেশন হচ্ছে, সেটাই মুখ্য বিষয় না আমার। ওইখান থেকে আমার দেশে কোনো বেনিফিটেড হচ্ছে কিনা, এটাও হচ্ছে একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আমরা কি বলি ওই যে ইন্টেলেকচুয়াল অর্ডারে কি বলে অর্গানাইজেশন, সেখানে হয়তো বা নাম আসতেছে যে 2% সায়েন্টিস্টের মধ্যে বাংলাদেশের 2 জন আছে, বাট সেটা দ্বারা আমার দেশ অর্থনৈতিকভাবে কি উপকৃত হলো সেটা আমার মাথায় রাখতে হবে নাকি, কারণ আমি ইন্ডাস্ট্রিয়াল বেস। হুম কারণ আমি সারা বছরই এমন একটা বিষয় নিয়ে কাজ করলাম, যে কাজের কারণে আমার অনেকগুলো ভালো পেপার হইলো, আমার ওয়ার্ল্ড নাম হয়ে গেল, আমি 2% সায়েন্টিস্টের মধ্যে চলে আসলাম। বাট আমার বাংলাদেশে একটা প্রোডাক্টও হলো না, বা বাংলাদেশের মানুষ সেই কোনো সুফল কি করতে পারলো না, বুক করতে করতে পারলো পারলো না। না। হুম আমি একটা বেলুন উড়াই আকাশে ছেড়ে দিলাম, অনেক উপরে উঠে গেল। হ্যাঁ, এখন পর্যন্ত বাইরের কোনো দেশই উড়াইতে পারে না, তারও উপরে উঠে গেল, কিন্তু সেটা আমার দেশ কি পাইলো? সেই ক্ষেত্রে ইনপুট ক্ষেত্রে আমি সেটা বলবো যে সেটা হচ্ছে গভর্নমেন্ট, যেহেতু গভর্নমেন্টের উচিত হচ্ছে রিসার্চ প্রতিষ্ঠানগুলোকে আহ, চালাইতে পারে বা রিসার্চ প্রতিষ্ঠানগুলোতে এফোর্ট দিতে পারে, এরকম পার্সন গুলাকেই এই মন্ত্রণালয় বিশেষ করে ও এই হুম মন্ত্রণালয়ে দেওয়া উচিত, হুম যারা বুঝবে যে আমি, ভাই আপনি মাথা থেকেই তো টান দিলেই তো নিচ থেকে উপরে উঠবেন নাকি? হুম 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 মাথা থেকে আপনি চাপ দিচ্ছেন, পিছন নিচ থেকে যদি আপনি উপর দিকে ঠেলা দিচ্ছেন, তাহলে কি ব্যাক প্রেসার হবে না?
আর হুম আপনি যদি টান দেন, আপনি তো উঠতে চাচ্ছেন, আপনি টান দিলে ইজিলি তো উঠে চলে যাবে। সহজে উঠতে সুতরাং যাবে। হুম উপরের লেভেলটা, নিচের লেভেল আমরা যারা জয়েন করি এখানে ভাই বেশিরভাগ ক্ষেত্রে, এটা শুধু বলার জন্য বলতেছি না, যারা এখানে সাইন্টিফিক অফিসার হিসেবে বা আর্টস হিসেবে বা জয়েন করতেছে ভাই, বেশিরভাগ স্টুডেন্টই ভাই বিভিন্ন ইউনিভার্সিটির, আমি টপার আরো স্পেসিফিক ভাবে যদি বলি, ভালো ইউনিভার্সিটি যেটা আমরা বলে হুম থাকি, হুম ওগুলা তো বেশি যায়। আমরাও যারা হুম বাইরের হুম ইউনিভার্সিটি থেকে আসছি, এখানেও যারা আসছি বিভিন্ন অংশের মধ্যে বেস্ট গুলোই আসা হয়। বেস্ট সুতরাং হ্যাঁ এরকম বেস্ট বেস্ট গুলো এসে আপনি কেন উঠতে পারতেছি না আমরা? হুম 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 ঠিক আছে। ইনশাল্লাহ আর আর অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে ব্যাচের দেখা যাচ্ছে কি শেষের দিকে থেকে বা তারও পিছন দিক থেকে পড়াশোনা করে যে উঠতেছে, ওই প্রতিষ্ঠানগুলো তো ঠিকই কাজ চলতেছে ভাই, ওই প্রতিষ্ঠানগুলো হচ্ছে কাজ চালানো। আর হুম আমার প্রতিষ্ঠান হচ্ছে দেশকে আগাইতে হবে, কোনো হুম কিছু ভবিষ্যতে আর্ন করতে হবে ভাই। সবসময় তো আপনার যে 2031 না কত মধ্যে কি ফার্মাসিউটিক্যালে যে শোয়েব ভাই বা আপনি বলতে পারবেন, আর কিন্তু পারবে না, তখন কি নিজের দেশের কি জিনিস দিয়ে চলতে হবে। তো কোত্থেকে পাবেন আপনি যদি এখানে ইফোর্ট না দেন? রাইট রিপোর্ট এখানে দিলে না আপনি কি করতে পারবেন, নতুন একটা কিছু পাবেন, নাহলে পাবেন না তো। হুম এখন অন্য প্রতিষ্ঠান তো চলতেছে, ব্যাংক চলতেছে, ব্যাংকে টাকা রাখতেছেন, টাকা জমাইতেছে, তারা আবার লোন দিচ্ছে, ওটা তো ওই ক্যাটাগরিরই। এখন ওইখানে যদি আপনি এটাও পাবেন যে এখান থেকে এখানে কোনো আউটপুট নাই, শুধু এদের সায়েন্টিস্টের বেতন দিয়ে লাভ কি, তাহলে ভাই হবে না, ঠিক আছে। এখন আশরাফুল ভাই এটা কি আমরা শুধু টাকা ঢাললেই হবে মানে কখন টাকা না ঢাললে না আমরা নাসার মতো একটা ইয়া পাবো হ্যাঁ, শুধু টাকা ঢাললে হবে না। নাসার মতো পেতে গেলে আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা এই যে আমি হুম সায়েন্টিফিক অফিসার, আমাদেরও দায়িত্ব আছে। হুম হুম আমি হুম দেশের নিজেকে বাইরে গেলাম, ডেভেলপ করে হ্যাঁ ভালো একটা পিএইচডি করলাম, ভালো আর এক আসলাম না জায়গায়, আর আসলাম না, তাহলে দোষটা কার ভাই? সরকার তো আমাকে দিল, দেশও তো আমাকে দিচ্ছে, এত বছর আমাকে পড়াইছে কি আমি আমার বাবার টাকা দিয়ে পড়ছি? না পড়ি নাই অবশ্যই তো। হুম তাহলে আমার তো এইটা তো আমার ভিতরে প্রথম থাকতে হবে। হ্যাঁ সেকেন্ড হচ্ছে কিছু ছাড় দিলে মানুষ কিছু যাবে, কিন্তু আসবেও, অনেকেরও আসার ইচ্ছাও আছে। হুম তাদেরকে হার্ম করতে হবে ভাই, তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে আনতে চাইতে হবে, যে না হুম আসো, আমি তোমাকে দিতে পারবো না। অনেক সময় হয় না একটাই, যে কথাতে অনেক সময় কি না হয়, অনেক কিছু হয় ভাই কথা দিয়ে। চিরাবাজি সুতরাং হ্যাঁ হ্যাঁ, চিরা চিরা ভিজে না আবার ভিজেও, ঠিক হ্যাঁ আছে। তো হ্যাঁ ওই জন্য ওদেরকে আনতে, এইটাই আর কি, মানে সদ ইচ্ছে, সহজ কথা যদি সব বলি আমি, আশরাফুলের সদ কি ইচ্ছেটা মনে থাকতে হয় হবে। না যে অন্যান্য মানে যে গভর্নমেন্ট জবের চাইতে এটাকে একটু আলাদা করে দেখা উচিত সরকারের, অর্থাৎ সেটাই আমি এইখানে বলতেছি, যেহেতু হ্যাঁ তারা এটাই আমি অনেক বলতেছি, ব্রেইনস্টর্মিং কাজ করছে এবং হুম এইটার আলাদা করে এটাই দেখা উচিত। হচ্ছে, এবং না এটাই যেহেতু হুম ইনভেস্টমেন্টের জায়গা, হ্যাঁ আর&ডি মানেই তো ইনভেস্টমেন্ট, তাই না? হুম তো হুম হুম হুম। এইখানে এদেরকে সাপোজ নবম গ্রেডে যে স্যালারি অন্যরা পাচ্ছে, এখানে এদেরকে এই এন্ডোর্সটা করা উচিত যে মানে অর্থনৈতিক ব্যাপারে আমি তাকে, যেমন সে বাইরে যখন কেন থেকে যাচ্ছে, না- কারণ সে সেখানে 10-12 লাখ টাকা 14-15 লাখ টাকা সে ইনকাম পাচ্ছে। এটা তো এই ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যায় না যে এত টাকা ছেড়ে সে দেশে চলে আসাটা, নাকি? না, সেটা টাকার বিষয়টা যদি ওরকম হয়, আমি অনেকেরই দেখছি যারা আসছে সিনিয়র স্যার যারা, ওরা অনেকে টাকার জন্যও শুধু থেকে যায়, ব্যাপারটা এরকম না। এনভায়রনমেন্টটা একটা বিষয়, হুম শুধু টাকার হুম জন্য থেকে যায়, ব্যাপারটা এরকম না। আর এখানে নবম গ্রেডে যে স্যালারি আছে, আমি মনে করি না যে অন্যান্য নবম গ্রেডে চাইতে আমার স্যালারি বেশি দিতে হবে। সেটাও এখানে যারা চাকরি করে সেটাও বোঝে। এসএসও গ্রেডে গেলে, ফোর্থ গ্রেডে যারা চাকরি পাচ্ছে, যারা অন্যান্য পজিশনে যাবে, তখন তাই দিয়ে চলবে, তাতেও সমস্যা নাই। সমস্যা অন্য জায়গায়, সেটা হচ্ছে কি আপনার মূল্যায়ন, যেটা হুম বলে হুম হুম। বাংলায় বলতেছে মূল্যায়ন, ঠিক কদর আছে। কদর। কদর, আপনি একজন প্রতিষ্ঠান তো আসলে ওভাবে নাম বলা যায় না, আপনি একটা উপজেলা পর্যায়ের নবম গ্রেডের একজন কর্মকর্তার সাথে কথা বলতে যাই, দেখেন তো আপনার তার পিয়ার এর কাছে কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে, হুম হুম হুম। রাইট ঠিক আছে। কারেক্ট। কিন্তু আমরা কিন্তু ওপেন, হুম ইভেন হুম আমরা আমরা কিন্তু ওখানে যেয়ে কি করতে হয়, আমরা তারা আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে। ঠিক আয়রনি আছে, আয়রনি। না আমি আমাদের সেটাই বলতে, দেশের ওই যে কিছু আগে মনে একটা বেগুনে কি পাওয়া গেছিল সেটা নিয়ে হ্যাঁ হ্যাঁ সাংবাদিকরা যা শুরু করছে, যা তো শুরু আমাদের করছে, নলেজ লেভেলটা কোথায়? যে কোথায় যখন কোথায় জিজ্ঞেস সেটাই, করতেছি সব বেগুনে কি এটা আছে মানে কোয়েশ্চেনের প্যাটার্নও প্যাটার্নটাই এরকম কি মূর্খ টাইপের, আমরা নিজেরাও এরকম, এখন আমাদের উন্নতির অবস্থাটাও এরকম আর কি। একই তো রকম এই হয়ে জন্যই গেছে। টাফ হয়ে গেছে এখানে উঠাটা আমার মনে হয়, তবে আশা তবে করি এখন, আশাফুল তবে ভাইয়া এখন কি করতেছে, আপনার বেটার আছে। আগাচ্ছে, না এখন তবে বেটার হচ্ছে আমি দিন দিন। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে হুম এই এরকম বৈরী পরিবেশেও হুম আশরাফুলের মতো যেই গবেষকরা আশার ফুল আমাদের আশার ফুলরা আমাদের জন্য প্রতিনিয়ত আশার ফুল ফুটিয়ে যাচ্ছেন, তাদের হ্যাঁ জন্য আসলে স্যালুট। স্যালুট স্যালুট আসলে আমার কাছে মানে এই সাইন্টিফিক অফিসার বলতেই তো ভাই মানে আমাদের ইয়াটা কি হওয়া উচিত, সাইন্টিফিক অফিসারই তো হওয়া উচিত, মানে কি জানি আমার কাছে খুব ভাল লাগে, শুনতেই খুব ভাল লাগে। সো অর্গানাইজেশনটার হচ্ছে আপনার এই
অফিসিয়াল ব্যাপারগুলা যদি কি হয় হুম সায়েন্টিস্ট হুম বান্ধব হয়ে যা, হুম তাহলে ডাকাবে প্রথম, মানে যদি আমি কনক্লুড করি আর কি। হুম হুম ঠিক হুম আছে, এটাই হচ্ছে মূল বিষয় যে আপনি অফিসারটাকে যদি সায়েন্টিস্টের সাথে লাগান, তাহলে হুম, এখানে কি অফিসারটা আমলাতান্ত্রিক ব্যাপার, আর হ্যাঁ সায়েন্টিস্ট হচ্ছে কি আলাদা বিষয়, রিসার্চের বৈজ্ঞানিক, বিষয়। হ্যাঁ হ্যাঁ, কর্মকর্তাটা কি না রেখে যদি বিজ্ঞানী বলা বিজ্ঞান, হইতো আর কি, সায়েন্টিস্ট ও এখানে শুধু যদি সায়েন্টিস্ট, ক্লোজ হয়ে যেত, হ্যাঁ তাহলে মানে প্রতিষ্ঠানটা কি হইতো ক্লারিক্যাল আর একটু বেটার হতো। ক্লারিক্যাল জব আর হচ্ছে হ্যাঁ, সায়েন্টিফিক্যাল জব, দুইটা মিক্স আপ করে ফেলছে। হ্যাঁ মিক্স আচ্ছা, আপ এভাবে করে তো ফেলছে ভাই, তো মিক্স আপ করে ভেবে ফেলছে। দেখি নাই। ঠিক আছে, হ্যাঁ এখানে আপনি ওই যে কিছু কিছু থাকে ওগুলো আর না বলি, টাইম হয়ে গেছে অনেক। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ। তো আশরাফুল ভাই, আসলে আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিছেন ভাই আফটার আপনাদেরকে যে ক্যাম্পাসকে পাইছি ধন্যবাদ এতদিন দিছি। পরে, ঠিক আছে, হ্যাঁ, অনেক কথাই মনে না পড়লো। অনেক আর ভালো লাগলো। সেটাই, আমি আর জানি না আমার মনে কতটুকু হয় বলছি। অনেকটুকুই কভার করছেন, মানে আসলে কভার করতে চাইলে তো আমরা আরো অনেক কভার করতে পারি। হুম। তা আশা করি আমরা আরো, মানে যত দিন যাবে আমরা আরো হয়তো আপডেট নিয়ে আপনার সাথে আবার কথা বলবো, আবার হ্যাঁ, যদি সমস্যা নাই। সামনে ইয়া হয় যদি ইনশাল্লাহ। রিসার্চ ক্যারিয়ারে আপনাদেরকে কেউ নক করে এই ভিডিও হ্যাঁ দেখে, হ্যাঁ, হুম যদি হুম হুম, কারো কোনো কিছু জানতে মন চাই, ঠিক আছে, নাইস, আমি এটাই ওপেন, দরকার ছিল। আমি আপনি ওপেন, আমার আপনি সাথে ফোন আপনাকে নাম্বার সহ দিয়ে কিভাবে দিবেন। আপনাকে কিভাবে রিচ করবে, লিঙ্কডইন অথবা আপনি আপনার নামটা বা ইয়া বলে আপনি দেন। এখন তো আরো সহজ করছে আমাদের, যারা আছে কি বলে, ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড ও টেকনোলজি যেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ভিতরে সায়েন্টিস্ট একটা অপশনই আছে। সারা বাংলাদেশের যতগুলো রিসার্চ অর্গানাইজেশন আছে, হুম হুম সবগুলো হুম। অর্গানাইজেশনের সায়েন্টিস্ট নাম দিয়ে কি চলে আসবে, ইভেন ও আমার হ্যাঁ, বিসিএস পাওয়া আর যায়, গভর্নমেন্ট ডটের মধ্যে চলে আসবে, রাইট ডিরেক্ট রাইট চলে আসবে, রাইট, নাম টাম সহ আপনার হুম যা হুম, লাগে, ইমেল বলেন, মোবাইল নাম্বার বলেন, সে কি কাজ করে, রাইট কয়টা রাইট, পাবলিকেশন আমি হয়েছে, পাইছিলাম। সব এক ফ্রেমে নিয়ে এসে পড়ছে ভাই। হুম নাইস ঠিক হুম আছে, নাইস। এটা তো গেল হচ্ছে আপনি ওইখান থেকে খোঁজার জন্য। হুম এই ভিডিও দেখেও যদি কেউ মনে করে যে কি আমি রিসার্চ ফিল্ডে আসতে যাচ্ছি, আমার হুম মানে শুধু এই প্রতিষ্ঠানের জন্য কিন্তু রিসার্চ ফিল্ড না, রিসার্চ ফিল্ডটা ওপেন পুরা, হুম হুম হুম, পুরো ওয়ার্ল্ড এক জায়গায়। কেউ হুম যদি হুম, মনে করে যে আমি বাইরে চলে যাচ্ছি, আপনি কি এখানে কতটুকু আগে আছেন, বা হুম, কিভাবে গেলে কি আপনি যেতে পারবেন, আমার আমার যতটুকু ক্ষুদ্র নলেজের মধ্যে আছে আমি ততটুকু নাইস, কি করতে পারবো চেষ্টা করবো, যে থ্যাংক ইউ হ্যাঁ, খুবই থ্যাংক ভালো ইউ। লাগলো। এরকম ভাবে ট্রাই হুম করেন, হুম। চলে আসতে পারবেন। না না, ও আচ্ছা, বলতে আছে যে ভাই, কেউ যদি ইন্টার্ন করতে চায় ইয়াতে, মানে এটা সুবিধাটা কেমন, এটা যদি জানাতেন। আমি জানি ওখানে ইন্টার্নশিপ নেয় বা ইয়া হয় আর কি, হ্যাঁ, বিসিএসআই এর কিভাবে কি করতে হয়। বিসিএস আসলে ইন্টার্নশিপ ওইভাবে যেটা আমাদের থেকে যেরকম আসছে ওইভাবে ইন্টার্নশিপ আসলে কি ওপেন না, হুম, তবে করা যায় সেটা হচ্ছে আপনার, সেটা যদি করতে হয় আমাদের যে রিসার্চ কোঅর্ডিনেটর বলে একজন রিসার্চ সমন্বয়কারী আছে, ওনার মাধ্যমে মূলত কি করতে হয়, আসতে হয় ওনার কাছে, alright, আবেদন করলে এরকম হয়। ওনার নাম্বারটা আমার সবকিছু এখন ওয়েবসাইটে, মানে এখন পুরা ওয়েবসাইট গুলা, এটা সরকারের, আর সমস্ত ওয়েবসাইট গুলো কিন্তু ছোট আপডেটেড, আপনি ভাইরা যে তো কোনো ওইটা করবে না, ওরা তো আগে আপনাকে ফোন দিবে। আমাকে ফোন দিবে না, ভাই, আমার আমার জন্য সেটা একটু সুপারিশ সেটা করে। বললাম যে ওইরকম ইন্টার্নশিপ করার আমাদের এখানে কিনে ওরকম নাই, একদম ওপেন না। হ্যাঁ, তবে কিন্তু করা যায়, করা যায়। আর না এখন তো রিসার্চ দেখছি। ফেলো নিয়োগ হয়তো অনেক, হুম 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 আপনার রিসার্চ ফেলোতে এখন দেখি আমাদের বাইরের ভার্সিটি গুলো আছে, মানে বাইরের বলতে আমি বুঝে দিতেছি ঢাকা, হ্যাঁ এই বুঝছি। ভিতরে ঢাকা জাহাঙ্গীরনগরের বাইরে যেগুলো আছে, রাজশাহী, এখান থেকে প্রচুর স্টুডেন্ট কি করে আপনার রিসার্চ ফেলো হিসেবে নিয়োগ হয়, এবং আপনার তারা পরবর্তীতে অন্যান্য, এবং রিসার্চ আপনার কি ফেলো থেকে মনে দেখা যায়। হয়, আচ্ছা, আপনি এটারই অ্যান্সার হবে, সেটা হচ্ছে যে মানে অন্যান্য ভার্সিটি যারা একটা কোরাম কোরাম বলবো না, তাদের অ্যালামনাই বলেন, তাদের যে গোছানো একটা ব্যাপার আছে, বড় ভাই ছোট ভাই সম্পর্ক, আমাদের মধ্যে কি এটা একটু কম দেখছেন? মানে এই যে বললেন এটা অন্যান্য ভার্সিটি আসে, তা হুম, হুম, হুম। এখানে কি এইটার আচ্ছা, গ্যাপ সেটা আছে যদি কিনা? এক কথায় প্রথম বলেন, তাহলে কম বলতে বলতে হবে জিরোর কোঠায়, আমি আচ্ছা, আমার দেখার মতে। আসলেই ঠিক আছে, আমিও সিমিলার আমার দেখার মতে এটা অভিজ্ঞতা। জিরোর কোঠায় একদম আমাদের ভার্সিটি, কেন যে করে না আমি জানি না। ইভেন একটা সাবজেক্ট ওয়ারি একটা যে কি থাকে, লিংক আপ থাকে, হুম সেটা হুম হুম, পর্যন্ত নাই ভাই। নাই। হ্যাঁ, শোয়েব তা ভাই কি মনে হয় একবার চেষ্টা করছিলেন একটা গ্রুপে সবার ইয়া রাখতে, কিন্তু কেউ আগ্রহ করে নাই যে কে কাকে ইয়া এগুলো সব করবে। ওয়ার্কআউট হয় না। এটা হচ্ছে কি জিনিসটা এইভাবে অর্গানিক হয় না। তারপরে যদি ভার্সিটিতে তৈরি হয় হুম তাহলে রিলেশনশিপটা অর্গানিক হয়। এখন যেটা আমরা থাকে, ট্রাই এখন থাকে, করছি বাইরে এসে আর আবার হুট করে এটা ওঠে না। আসলে হ্যাঁ, সফিস্টিকেটেড। পোস্টে হয় না। ঠিক আছে, হুম। ফ্রিতেই করে আসতে হবে, আচ্ছা, ফ্রি আমরা আমাদের বাসি এই থাকার সময়। পডকাস্টের মাধ্যমে আমরা মনে হয় একটা সিইও কেন্দ্রিক, আচ্ছা না, এটা করলে আবার পডকাস্টটা আলাদা না গোত্রে চলে যাবে। আমরা হ্যাঁ আমাদের হ্যাঁ পডকাস্টটা হ্যাঁ, পুরা গ্লোবাল। গ্লোবাল রাখতে চাচ্ছি। শুধু সিও না, আচ্ছা, শুধু কেমিস্ট্রি না, শুধু বাংলাদেশও হ্যাঁ না।
হ্যাঁ, না ইন্টারন্যাশনাল মানুষ খবর হবে সামনে আপনার ক্যাম্পাসে কেন? ইলন মাস্ক কি করছে? হ্যাঁ, হুম। এই যে আসতেছে তো মঈনুদ্দিন, না, এখন ইলন মাস্ক এখন কি যারা আসবে? বাইরে আছে ঠিক আছে হ্যাঁ তারা হ্যাঁ তো জি আচ্ছা আমি একটা জিনিস আপনাদের সাথে পডকাস্টে কেউ বলছে কিনা আমি ঠিক জানি না আপনাদের টোটাল ভিডিও হয়েছে কিনা হুম 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 ফার্মা থেকে 4 বছর 3 বছর 4-5 বছর করার পরে রিসার্চ ফিল্ডে চলে যাচ্ছে এটা হুম আপনারা কারো কোনো কোশ্চেন করছিলেন কিনা ওদেরকে ধরেন একজনকে ডাকেন একদম বাইরে চলে গেছে দেশের চাকরি বাকরি ছাইড়ে দিয়ে এই যে শোয়েব ভাই যাবে কেমন হয় সামনে? শোয়েব ভাই যাবে না, না, স্নেহাশিস ভাই চলে যাচ্ছে আরেকজন হ্যাঁ। চেষ্টা করতেছে আমার সাথে কথা হয় প্রায় না সময় ওই ঠিক যে আছে যেটা আপনি বললেন সবাই আসলে ওই রিসার্চ করা তো একটু ইয়া হলেই তো বাইরে চলে যাওয়া যাচ্ছে, সো এটা তাদের জন্য ইজি আমার মনে হয়। সহজ হয়েছে না ইজি হয়েছে আমি হ্যাঁ, সেটাই আমার বলতেছি ভাই তো ওই যে ওয়েস্টের আমার প্রতি অ্যালার্জি প্রতিষ্ঠানে আছে। চাকরি টার্গেট করে যদি কেউ চাকরির চেষ্টা করে সে আমার প্রতিষ্ঠানে আসার আগে এই বাইরে চলে যেতে পারবে আমি সেটা বলছি সাথে শুধু একটু কি রাখবে ইংলিশের ইংরেজির দক্ষতা। একটু রেখে দিবে হ্যাঁ, তাহলেই চলে যেতে পারবে যাক, ধন্যবাদ আসল ভাই, প্রায় 2 ঘন্টার মতো আমরা গল্প করছি, থ্যাংক ইউ আপনাকে। আবার জানাচ্ছি, আশা করছি পরে কোনো আরেকদিন আবার গল্পটা এখান থেকে টানবো আর কি। সো হুম, হুম। থ্যাংক ইউ শোয়েব ভাই, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ আশরাফুল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা আমার আমার পক্ষ থেকে ধন্যবাদ তো আসলে দিব না কারণ ঠিক আছে ধন্যবাদ কেন হ্যাঁ দিব অনেকদিন পরে কথা হয়েছে কেন ওপেন কেউ শুধু ওপেন হইলো ঠিক হ্যাঁ, আছে ফ্লোরটা আরো ওপেন হবে, হইলো এখন কথা হবে আরো এবং হবে। ভিডিও যেটা আপনি বলছেন অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে না আমি এমনি নিজে নিজে যাই দেখবো ঠিক আছে ঠিক কে আছে কে আসল আসতেছে ভাই। কি কথা বলতেছে হুম, ঠিক হ্যাঁ, আছে আমার কথাতে যেরকম মিরাজ বা ওদের নাম চলে আসছে অন্য ওরাও কারো আসবে। কথাতে আমি আসছি কিনা হুম, হুম। হ্যাঁ আপনি হ্যাঁ আসছেন হ্যাঁ কিনা হ্যাঁ সুতরাং আছে। একটা কি এই জন্য কি চেইন আছে, হ্যাঁ। চেইন আছে সুতরাং হুম, আমি মনে করি যে আপনাদেরকে ধন্যবাদ যে এই প্ল্যাটফর্মটা ওপেন করার জন্য দুজনকে থ্যাংক ঠিক আছে ইউ ভাই। আচ্ছা, আমাদের ভবিষ্যৎ এপিসোডগুলো দেখার আমন্ত্রণ রইলো এবং দর্শকদের জন্য আমন্ত্রণ রইলো আমাদের ভবিষ্যৎ এপিসোডগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন। রাইট, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।